আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। তোমাদের পছন্দের এবং তোমাদের আতঙ্কের ২ দিক থেকেই একটা টপিক, তার নাম হচ্ছে সমাস। এটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলব। তো এখন সমাস নিয়ে আমাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ সমাস পড়ার পক্ষেই না। ভাইয়া এটা বাদ দিলে হয় না। ঠিক আছে? অনেকটা ওই রমজান মাসে যে হুজুর পানি দিয়ে উযু করতেই হবে। ঠিক আছে? এরকমের কিছু ফাঁক-ফোকর খোঁজা মুসল্লি আছে। হ্যাঁ? আমার নিজের একসময় মনে হইতো যে এই রমজান মাসে কি বলে শীতের সময়, রমজান মাসে না সরি শীতের সময় যে ঠান্ডা পানি দিয়ে অজু করতেই হবে। এটার কোনো অন্য ব্যবস্থা নাই। ঠিক আছে? গরম পানি করে তুমি করতে পারো আরকি যে পানি লাগাতেই হবে শরীরে। এরকম কিছু ফাঁকি চিন্তা থাকে না? অন্য কোনো ব্যবস্থা আছে কিনা এমনটা মনে হয়। তো না অন্য কোনো ব্যবস্থা নাই ভাই। ঠান্ডা পানি হোক আর গরম পানি হোক তোমাকে অজু করতেই হবে। এটাই বিধান। পানি যদি এভেইলেবল না থাকে তাহলে তায়াম্মুমের বিধান আসবে তোমার উপরে। আর এমনিতে তুমি গরম পানি করে করো, ঠান্ডা পানি হলেও করো কিন্তু অজু তোমাকে করতেই হবে। কিছু জায়গায় তুমি ফাঁকি দিতে পারবে না। তো এখন বিষয়টা খেয়াল করো। এখানেও তোমরা অনেকেই ফাঁকিঝুঁকি করতে চাও। কিন্তু আসলে কি একটা এরকম ভাইটাল টপিক, তুমি কিভাবে এটার থেকে বাঁচবা? ঠিক না? তোমার স্টুডেন্ট হিসেবে এটা তোমার যে সিলেবাসভুক্ত ৬ টা টপিক আছে গ্রামারের, তার মধ্যে এটা একটা। সমাস আর উপসর্গ একটা জায়গায় আছে। ওখানে প্রত্যয় ছিল আগে, এখন আর নাই, বাদ দিয়ে দিছে। তো তুমি যতই এখানে বাইপাস খুঁজো, গরম পানি, ঠান্ডা পানি, কিচ্ছু করার নাই। টপিকটা তোমার পড়তেই হবে। হ্যাঁ, ভাইয়া গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। হ্যাঁ, আসে নাই। এটা সত্য। প্রশ্ন আসার ক্ষেত্রে গত বছর এখান থেকে আসে নাই, তার আগের বছর আসছে। তোমাদের সময় আবার আসার খুব ভালো সম্ভাবনা। আর অন্যান্য বিশ্ববিদ্যালয় তো বটেই। সুতরাং ভাইয়া এগুলা বাদ দিও না। উপসর্গ এর আগেই আমরা করে দিছি। তারপরে এখন সমাস যাচ্ছে। এগুলো পড়ে ফেলাবা। কারণ কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা বাংলাদেশের কনটেক্সট এ সমাস ব্যতীত বলতে গেলে হয় না। বুঝতে পারছো? এজন্য এটাকে চাপ দিয়ে পড়বা, গুরুত্ব দিয়ে পড়বা। এখন এটা তো কঠিন। তো কঠিন হইছে তো কি হইছে? ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আমি আছি তো, সাহায্য করব। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত ৭ বছর কি বলে ১০ বছরের মধ্যে এটা ৭ বার আসছে। এখন ১০ বছরের মধ্যে যে টপিকটা ৭ বার আসে, এটা কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য যদি তোমাকে আমার আলাদা করে ভূমিকা দিতে হয়, তাহলে এটা আমার জন্য দুঃখজনক। আর তুমি হলে গিয়ে কপাল পোড়া। ঠিক আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা বিগত ১০ বছরে ২৮ বার আসছে। আমরা শুধু মানবিক দেখাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন আসছে হচ্ছে ১৪ বার। জাহাঙ্গীরনগরে আসছে এই প্রশ্নটা, মানে এই টপিক থেকে প্রশ্ন ১১ বার। জিএসটি থেকে আহ জিএসটি তো হয়েছে খুব বেশি দিন হয়নি, ওখানে আসছে ৪ বার। তো ভাইয়া কোনো ব্যাপার না, আসো আমরা অ্যাকশন বলে নামে পড়ি। কানাকানি কোন সমাস, দেশান্তর কোন সমাসের উদাহরণ, উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি, বহুব্রীহি শব্দটি কোন সমাস, প্রাদি সমাসের উদাহরণ কোনটি, অব্যয়ীভাব সমাসের উদাহরণ, পঙ্কজ কোন সমাস, ঘানির তেল কোন সমাস, জয়সূচক পতাকা কোন সমাস, কবিদের গরু যে সমাস। তাহলে খেয়াল করে দেখো তো, আমি এখন পর্যন্ত সমাসের প্রশ্ন পড়েছি হচ্ছে তোমার ১০টা। ১০টা পড়লে ১০টা প্রশ্নই আসছে নির্ণয়ের উপরে। আমি আরো ৫টা পড়ি। শান্তশিষ্ট কোন সমাস, জীবন মরণ কোন সমাস, কোনটি প্রাদি সমাসের উদাহরণ, সপ্তাহ শব্দটি কোন সমাস সাধিত, প্রভাব শব্দটি কোন সমাস, নিচের কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাস নয়। এর মানে একটু খেয়াল করো, আমি এখানে সমাস পড়ছি তোমার জন্য হচ্ছে ১৬টা। এই ১৬টা সমাস যে আমি তোমাকে পড়ে শুনাইলাম প্রশ্নগুলো, ১৬টা প্রশ্নের ১৬টাই হচ্ছে সমাস নির্ণয়ের উপর। খেয়াল করে দেখো। কোথাও কি এমন প্রশ্ন দেখাইছে যে এই সমাসের সঠিক সমস্তপদ কোনটা, সঠিক ব্যাস বাক্য কোনটা, অথবা ব্যাস বাক্য দিয়ে তোমাকে কোনো প্রশ্ন করছে কিনা? খেয়াল করো, করে নাই, কিচ্ছু করে নাই। যেগুলো দেখাইছি সমস্ত প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো ছিল হচ্ছে যে তুমি সমাসটা চিনতে পারো কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমার সাথে তুমি জাস্ট আধা ঘন্টা সময় দাও, টানবা না। তোমরা একটু স্পিডে দেখো, এটা করো না, একটু শোনো। একটা প্রশ্ন কেমন ছিল, ব্যাস বাক্য দিয়ে তোমার কোনো কিছু জিজ্ঞেস করছে এখানে, দেখো একটা কোশ্চেন দেখায় নাই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, কোন প্রশ্নই কি এখানে ব্যাস বাক্য সেট করে হয়েছে কিনা দেখো। কানাকানি, দেশান্তর, উপমিত কর্মধারয়, বহুব্রী সমাস। এর মানে হলো ব্যাস বাক্য দেখে যদি তুমি সমাস চিনো, তুমি এখান থেকে কোনো প্রফিট নিতে পারবা না। তোমাকে সমস্ত বোধ দেখে সমাস নির্ণয় করা চিনতে হবে। আমি আবার বলছি,
তোমাকে সমস্ত পদ দেখে কি করতে হবে? সমাস নির্ণয় করা চিনতে হবে। এখন যে বা যারা এতদিন সমাস পড়ছো, ব্যাস বাক্য দেখছো, তারপরে ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করতে গেছো, তোমার এটা না তোমার ফাইনাল পরীক্ষায় কাজে লাগছে, না এখানে কাজে লাগবে। ব্যাস বাক্য যদি দিয়ে দেয় তো সমাস চিহ্ন তো হয়ে গেছে, তুমি বুঝেই ফেলবে এটা কোন সমাস। রেদার সমস্ত পদ দিয়ে তোমাকে কোশ্চেন করা হয় এটা কোন সমাস। সেক্ষেত্রে এই জায়গাটাকে নিয়ে একটু অন্যভাবে ভাবতে হবে। কিভাবে ভাবতে হবে? যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা দিতে হবে। তোমার কাছে একটা ছাতা থাকার অর্থ এই না বৃষ্টি আসলে তোমার শরীর বাঁচবে। ওই ছাতা তোমাকে মেলতে হবে, মেলার পরে ধরতে হবে প্রপার অ্যাঙ্গেলে। বৃষ্টি আসছে পূর্ব দিক থেকে, তুমি উত্তর দিকে ছাতা ধরে আছো, শরীর বাঁচবে? বাঁচবে না। তো সমাজ তোমাকে শিখতে হবে এবং রাইট ওয়েতে শিখতে হবে। আসো বিষয়টা নিয়ে একটু কথা বলি। তোমাদের পরীক্ষায় যেহেতু সমস্ত পদ দেখে সমাস চিনতে বলে, তো তার আগে দেখো তো সমস্ত পদের আর কি কি ফাংশন এখানে থাকতে পারে। আমি এখান থেকে একটু লিখে যাই, তারপরে ওই ফ্রেশ পেজটাতে যাব তোমাকে বোঝানোর জন্য। দেখো, এটা আমি একটু পরে নির্ণয় করতেছি। এখানে সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন, এটাও আজকে পাবা, এই প্রশ্নটাও আসছে কোন একটা ইউনিভার্সিটিতে। সিংহাসন। আবার মনে করো তুমি বললা হচ্ছে ঘরে আশ্রিত জামাই সমান সমান বললা হচ্ছে ঘর জামাই। আচ্ছা দেখো তো এই জায়গায় কি ঘটছে। এই জায়গায় তুমি যখন অর্থ নিছো সিংহ আর আসনের মধ্যে, ঘর আর জামাইয়ের মধ্যে, তুমি অর্থ পিক করছো কোথা থেকে? তুমি সিংহ আর আসনের মধ্যে কি সিংহ বুঝছো, না আসন বুঝছো, ঘর বুঝছো, নাকি জামাই বুঝছো? আমরা জানি সমস্ত পদে দুটো অংশ থাকে। প্রথম অংশের নাম হচ্ছে পূর্ব পদ, এটা আমরা জানি। আর পরের অংশের নাম হচ্ছে পরপদ বা উত্তর পদ। উত্তর মানে দক্ষিণের উল্টা দিকে না, এটার অর্থও কিন্তু পর। বিবাহের পরে যদি অনুষ্ঠান হয় আমরা বলি বিবাহ উত্তর সংবর্ধনা, বলি কি বলি না? স্নাতকের পরের ডিগ্রির নাম স্নাতকোত্তর। সোজা এবং সিম্পল জিনিস। তা এখন পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদের মধ্যে ঘর জামাই বললে তুমি কোন সমাসের কোন অংশটার অর্থ নিছো? ঘর বুঝছো না জামাই বুঝছো? ঘর জামাই বললে জামাই বুঝছো, এর মানে এখানে পরপদের অর্থের প্রাধান্য। আবার সিংহাসন বললে সিংহ বুঝছো না আসন বুঝছো? সিংহাসন বলার সাথে সাথে তোমার চোখে কি মনে মনে সিংহ ভেসে ওঠে, না বড় একটা চেয়ার ভেসে ওঠে যেখানে রাজা বসে? চেয়ার ভেসে ওঠে যেখানে রাজা বসেন, আসন গ্রহণ করেন। তাহলে সিংহাসন কথার মধ্যে এখানে পরপদ বা আসনের অর্থ প্রধান, বুঝছো? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম। শিখলাম কি? একটা সমস্ত পদ দুই ভাগে বিভক্ত থাকে, পূর্বপদ আর পরপদ। আচ্ছা, আরেকটা জিনিস শিখলাম যে সমস্ত পদের পদের অর্থের প্রাধান্য কোথা থেকে হয়। সমস্ত পদে পদের অর্থের প্রাধান্য এইটা তোমাকে শিখতে হবে, যেটা সমস্ত পদ, ওখানে সমস্ত পদে অর্থের প্রাধান্যটা কোন জায়গা থেকে তোমার হচ্ছে ক্রিয়েট করা হয়, এটা তোমাকে ডিটেইলি জানতে হবে। কেন বললাম? এখানে তুমি দেখছো পরপদের অর্থ প্রধান এই দুটো সমাসে। কোন কোন ক্ষেত্রে এমন হতে পারে সমাসে পূর্বপদের অর্থ প্রধান হবে, কোন কোন ক্ষেত্রে এমনও হতে পারে উভয় পদের অর্থ প্রধান হবে, কখনো কখনো এমনও হতে পারে কোন কোন সেন্সে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝায়া থার্ড কোন পদকে অর্থটা মিন করবে। মানে হচ্ছে একটা সমস্ত পদের চার রকমের অর্থ থাকবে। কোন সমস্ত পদে পূর্বপদের অর্থ প্রধান, কোথাও পরপদের অর্থ প্রধান, কোথাও উভয় পদের অর্থ প্রধান, কোথাও কোনো পদের অর্থ প্রধান না। আমি এটা তোমাকে বোঝাতে চাচ্ছিলাম, চলো এটা তোমাকে একটু এখানে দেখাই। তাহলে সমাসকে যদি আমরা পদের অর্থের দিক থেকে বিভক্ত করি, হুম, এটা হচ্ছে সমাস। যদি আমরা এটাকে পদের অর্থের দিক থেকে বিভক্ত করি, তাহলে এখানে হবে পূর্বপদ অর্থপ্রধান, এখানে হবে পরপদ অর্থপ্রধান, এখানে হবে উভয় পদ অর্থপ্রধান, আর এখানে হবে কোন পদেরই অর্থ প্রধান নয়। এখন আসো এই বিষয়টাকে নিয়ে একটু ভাবি। আমি এটাকে বক্স করে নিলাম। পূর্বপদ অর্থপ্রধান সমাস, এখানে বললাম পরপদ অর্থপ্রধান সমাস, এখানে বললাম উভয় পদ অর্থপ্রধান সমাস, এখানে বললাম কোন পদের অর্থই যেখানে প্রধান না। এখন পূর্বপদ অর্থপ্রধান সমাস কোনটা?
পূর্বপদ অর্থপ্রধান সমাস একটাই, সেটা হচ্ছে অব্যয়ীভাব। পরপদ অর্থপ্রধান সমাস তিনটা, একটা হচ্ছে কর্মধারয়, একটা হচ্ছে তৎপুরুষ, আর আরেকটা হচ্ছে দ্বিগু। যে এই 20 মিনিট বুঝতে পারবে সমাসের ম্যাক্সিমাম জায়গা তার কভার হয়ে যাবে। উভয়পদ অর্থপ্রধান সমাস এটা হলো তোমার একটা, সেটার নাম হলো দ্বন্দ্ব। কোন পদেরই অর্থপ্রধান না যে সমাসে, ওই সমাসটা একটা, ওটার নাম হলো বহুব্রীহি। এখন মনে করো আমি একটু বোর্ড থেকে সরে গেলাম, বোর্ডটা একদম ফ্রেশ দেখা যাচ্ছে, তুমি এটা পজ দিয়ে ফেলে এই জায়গাটা দিয়ে এটা এখন মুখস্থ করো। কি মুখস্থ করবা? পূর্বপদ অর্থপ্রধান অব্যয়ীভাব, পরপদ অর্থপ্রধান কর্মধারয় তৎপুরুষ দ্বিগু, উভয়পদ অর্থপ্রধান দ্বন্দ্ব, কোন পদের অর্থপ্রধান নয় বহুব্রীহি। পজ দিয়ে মুখস্থ করো। ওকে, মুখস্থ হয়ে গেছে না? এখন আসো এই বিষয়টাকে আমরা একটু এক্সপ্লেন করব, এটাকে আমরা একটু আবার জানবো। দেখো এই যে এখানে আমি লিখলাম না, আমি যদি উদাহরণগুলোকে তোমার হচ্ছে এখানেই যদি লিখতে থাকি, মনে করো ফর এক্সাম্পল এখানে যদি লিখতে থাকি অনেক বেশি হিজিবিজি হবে। আমি দেখাবো অব্যয়ীভাবে কিভাবে পূর্বপদের অর্থপ্রধান হয়, কর্মধারয় তৎপুরুষ দ্বিগু সবগুলোতে পরপদের অর্থপ্রধান, তুমি কিভাবে এটাকে ডিস্টিংগুইশ করবা, আলাদা করবা, উভয়পদের অর্থপ্রধান দ্বন্দ্ব কিভাবে, কোন পদের অর্থপ্রধান নয় বহুব্রীহি কিভাবে, এই জিনিসগুলো তোমাকে জাস্ট আমি এখানে একটু দেখাবো। প্রথমত দেখো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব না, এটা হচ্ছে বহুব্রীহি। বাম পাশ থেকে বহুব্রীহি থেকে শুরু করি, তাহলে সহজ হবে। দ্বন্দ্ব খুব সহজ। বহুব্রীহি না দিয়ে যদি অব্যয়ীভাব দিয়ে শুরু করি, তার থেকে আরো বেশি ভালো হয়। দেখো অব্যয়ীভাব মানে বাম দিক থেকেই যাই, যেভাবে যেভাবে লিখছিলাম। দেখো এই হচ্ছে উপকূল, তারপরে ধরো হচ্ছে উপগ্রহ, তারপরে ধরো হচ্ছে আনত, তারপরে ধরো আরক্তিম, তারপরে নাও হচ্ছে যথারীতি। এই সবগুলো সমাস অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে মনে রাখবা 98% ক্ষেত্রে অব্যয়ীভাব একটা উপসর্গ দিয়ে শুরু হবে, এটা ভুলে গেলে চলবে না। 98% ক্ষেত্রে অব্যয়ীভাব কি হবে? উপসর্গ দিয়ে শুরু হবে। এখন আসো এই বিষয়টা কি, উপকূলের এই যে উপ, আবার উপ, এই যে দুইটার এগুলো সবগুলো হচ্ছে উপসর্গ। আমি বলছি 98%। এখানে দেখো যথারীতি যেটা, এই যথা শব্দটা উপসর্গ না, তবে এটা অব্যয়। মনে রাখো অব্যয় বলতে যেসব পদের নিজস্ব অর্থ নাই তাদেরকে মিন করে। এর মানে যত উপসর্গ হয়, যত অনুসর্গ হয়, যত তোমার হচ্ছে বিভক্তি হয়, নির্দেশক হয়, মানে লগ্নক গুলো আর কি, বচনের যে অংশগুলো আছে, তারপরে সমুচ্চয় অব্যয় বলতে বা যোজক বলতে আমরা যেগুলোকে বুঝি, অনুসর্গগুলো প্রত্যয়গুলো সবই অব্যয়। অব্যয় মানে যার নিজস্ব অর্থ হয় না, একা থাকলে সিঙ্গেল অবস্থায় যে অর্থ দিতে পারে না তাকে অব্যয় বলে। তো এখানে দেখো উপকূলের উপটা অব্যয়, এটা উপসর্গ অব্যয়, ঠিক না? এখন উপকূল বললে তুমি কি বুঝো? তুমি বুঝো কুলের কাছাকাছি, তাহলে এখানে উপশব্দের অর্থ হলো কাছে। খেয়াল করে দেখো তো, তুমি এখানে উপদ্বারা কিন্তু কুল বুঝো নাই, উপদ্বারা তুমি কাছে বুঝছো, তাহলে কুলের কাছে বুঝছো। আচ্ছা, তাহলে উপকূল বললে কি কুল বোঝাচ্ছে না কুলের কাছে বোঝাচ্ছে? কুলের কাছে বোঝাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই। ধরো বললাম যে ঝড়ে উপকূল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূল ক্ষতিগ্রস্ত হওয়ার মানে কি, কুল না কুলের কাছাকাছি এরিয়া? কুলের কাছাকাছি এরিয়া। সাগরের কুলে তো বালু আছে, এটা কি ক্ষতিগ্রস্ত হয়? সাগরের যে সৈকত বা বিচ তার আশপাশে মনে করো 10-20 কিলোমিটার এলাকা ধ্বংস হয়ে গেছে কোনো কারণে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে উপকূল ক্ষতিগ্রস্ত হইলো। তাহলে দেখো উপকূল কথার দ্বারা তুমি কুল মিন করতেছো না, কুলের কাছে কোনো কিছু মিন করছো। ঠিক উপগ্রহ দ্বারা, গ্রহ না, গ্রহের সাথে তুলনা করা যায় বা গ্রহের থেকে ছোট এমন কিছু মিন করতেছো, তাহলে উপগ্রহের এখানে উপশব্দের অর্থ হচ্ছে ছোট, কখনো কখনো তুল্যও হয়। আনত আর আরক্তিম দুইটার মানে হচ্ছে ঈষৎ বা সামান্য। কিছুটা রক্তিম হলে তারে বলা হয় আরক্তিম, কিছুটা নত হলে তারে বলে আনত। তুমি যদি বাবা মার কাছে কোনো অপরাধ করে ধরা পড়ো, মাথা নিচু করে মুখে দাঁড়ায় থাকো, যদি তুমি ভদ্র ছেলে হয়ে থাকো আর কি, অপরাধ করেছো, বাবা মা একটু বকাঝকা দিবে, তারপরে ঠিক হয়ে যাবে। অভদ্র ছেলে হলে তোমার সাথে আমার কোনো কথা নাই। তাহলে ওই যে মাথাটা সামান্য নত করে রাখা, ঠিক আছে আমি অপরাধী, এটার নাম হচ্ছে আনত হয়ে থাকা। বুঝছো? তাহলে নত মানে পুরোপুরি নত, আনত মানে কিছুটা নত, রক্তিম মানে একদম লাল, আর আরক্তিম মানে সামান্য লাল, যথারীতি মানে রীতিকে অতিক্রম না করে,
অর্থাৎ রীতিকে মেনে, রীতিকে সিস্টেম মতো চলে। তাহলে দেখো অব্যয়ীভাব সমাস অব্যয় দিয়ে শুরু হয়, অব্যয়ের অর্থটাই প্রধান থাকে। এবং অব্যয়ীভাব সমাস চিনবার সবচেয়ে বড় উপায় হচ্ছে এখানে উপসর্গের ব্যবহার আছে। এরপরে আসো আমরা বাকিগুলো নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো কর্মধারয় প্লাস তৎপুরুষ প্লাস দ্বিগু। এখান থেকে মনোযোগ দিও, একদম কাঁপাই দিব এই জায়গাটা আজকে। এখন তিনটাতেই পরপদের অর্থ প্রধান, তবে আমি তিনটার মধ্যে কোনটাকে কিভাবে মনে রাখবো, আমি তোমাকে তিনটা মনে রাখার খুব সহজ এবং খুব সিম্পল একটা ট্রিক বলি। দেখো ব্যাপারটা হচ্ছে এমন, দ্বিগু যেটা ওটাতে থাকবে হচ্ছে সংখ্যা, আর তোমার তৎপুরুষ যেটা ওখানে থাকবে হচ্ছে পূর্বপদে বিভক্তি অথবা অনুসর্গ, বিভক্তি প্লাস অনুসর্গ যুক্ত থাকে, হ্যাঁ, ব্যাস বাক্যটা। আর যেটা হচ্ছে কর্মধারয় ওখানে আমি দিয়ে দিলাম একটা ক্রস। এর মানে তোমার আমি এটা বুঝাইছি যে যদি এমন হয় সংখ্যা আছে তখন বুঝবো এটা দ্বিগু, যদি বিভক্তি বা অনুসর্গ যুগে তৈরি হয় তখন বুঝবো এটা তৎপুরুষ, যদি সংখ্যা বা বিভক্তি অনুসর্গের কোনো কিছুই না থাকে, যদি সংখ্যা এবং বিভক্তি অনুসর্গের কোনো কিছু না থাকে তখন সেটা কর্মধারয়। আসলে কিছু উদাহরণ খেয়াল করি তাহলে সহজে বুঝতে পারবা। দেখো আমি বললাম শতাব্দী, তারপরে ধরো বললাম হচ্ছে এখানে এসে বললাম পুষ্প সৌরভ, পুষ্প সৌরভ, আর নিচে এসে বললাম সিংহাসন। দেখো তো তিনটা লক্ষণ এখানে খুব পারফেক্টলি রিফ্লেকশন হয়েছে না হয় নাই, তিনটা লক্ষণে দেখো তো, শতাব্দী পুষ্প সৌরভ সিংহাসন, তিনটা লক্ষণকে তুমি এখানে প্রপারলি কোয়ালিফাই করতে পারছো নাকি পারো নাই? পারছো। কেমনে পারছো আমি তোমাকে প্রমাণ করে দিই, মনোযোগ দাও। শতাব্দী মানে হচ্ছে শত অব্দের সমাহার, এই যে শত এটা সংখ্যা, তাহলে যদি সংখ্যা হয়ে থাকে এটা এই যে দ্বিগুণ লক্ষণ কোয়ালিফাই করলো। পুষ্প সৌরভ এটাকে ভাঙো, ভাঙলে হবে পুষ্পের সৌরভ, পুষ্পের সৌরভ। তো পুষ্পের সৌরভ এখানে একটা এর বিভক্তি ছিল, আর শতাব্দীর ব্যাস বাক্য হচ্ছে শত অব্দের সমাহার। ভিতরে যখন প্রতিটা উদাহরণ পাবো ধরে ধরে ব্যাখ্যা করব আজকে। প্রথম লেকচারটা নর্মালি পেয়ার লেকচারের ক্ষেত্রে একটু বড় হবে, পরেরটা ছোট হবে। শত অব্দের সমাহার শতাব্দী, তাহলে দেখো সংখ্যা থাকছে দ্বিগু হয়েছে। পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ, এখানে এর বিভক্তি পাচ্ছ না তুমি? তো এর বিভক্তি পাইলে কি হয়, এটা এই যে এর পুষ্পের বিভক্তি যদি লোপ পায় সেটা তৎপুরুষের লক্ষণ, কারণ আমরা তৎপুরুষের সংজ্ঞায় পড়েছি সারা জীবন পূর্বপদের বিভক্তি লোপ পরপদের অর্থ প্রধান। তো পূর্বপদের বিভক্তি লোপটা বোঝাচ্ছি, পরপদের অর্থ কিভাবে প্রধান হয় সেটা বোঝাবো। সিংহাসনকে ব্যাস বাক্য করলে তুমি কি পাও? তুমি পাও হচ্ছে এরকম সিংহ, তারপরে পাও হচ্ছে চিহ্নিত, আর পাও হচ্ছে আসন, সিংহ চিহ্নিত আসন। এখন একটু ভালো মতো বুঝে বলবা, ঠিক আছে? ভাইয়া যা যা বলছে সবকিছু এবার দেখো মিলে নাকি আমি আন্দাজি বলছি নাকি এমনি কইছি, খেয়াল করো তো। এই যে শতাব্দী শত অব্দের সমাহার, শতাব্দী বুঝলাম সংখ্যা আছে, কোশ্চেন হচ্ছে এগুলোতে সবগুলোতে পরপদের অর্থের প্রাধান্য হয়, তাহলে ভাইয়া আমার একটু বুঝাই দেন শতাব্দীর মধ্যে পরপদের অর্থের প্রাধান্য কিভাবে হইলো। আসো তোমার এবার পরপদের অর্থের প্রাধান্য কিভাবে হইলো এটা এই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? এখন দেখো আমি এখানে বললাম একটা হলো শত আর একটা হলো অব্দ, তাহলে এটা পূর্বপদ ওইটা পরপদ। আচ্ছা সমান সমান হলো শতাব্দী, কথাটা মূলত শতাব্দ হওয়া উচিত বাট শতাব্দী আমরা লিখি, তো আমাদের প্রয়োগ অপপ্রয়োগে আমি এগুলো বুঝাই দিব ভাঙা ভাঙা। এখন শতাব্দ বললে বা শতাব্দী বললে তুমি কি বুঝো, আলটিমেটলি কি বুঝো? 100টা ঘর বাড়ি, 100টা মানুষ, 100টা গাড়ি, তারপরে 100টা যন্ত্রপাতি, নাকি 100টা বছর? 100টা বছর, তাহলে আলটিমেট অর্থটা যাচ্ছে হচ্ছে বছরে। শতাব্দী মানে শত অব্দের সমাহার, 100 বছর। তাহলে এই অব্দ শব্দের অর্থ হলো গিয়া বছর, আর তুমি শতাব্দী বললে বুঝো বছর, বছরের সমষ্টি। তাহলে আলটিমেটলি দেখো পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। আবার দেখো পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ। আচ্ছা এখন আমি যদি এই কথাটাকে এখান থেকে একটু যদি খেয়াল করি, ব্যাখ্যা করি, যদি দেখো এ হচ্ছে পুষ্প, আর হচ্ছে একটা শব্দ কি সৌরভ, এই দুটো মিলে হয়েছে হলো পুষ্পের সৌরভ। এখন পুষ্প সৌরভ বললে সৌরভ শব্দের অর্থ সুগন্ধ, সৌরভ মানে সুগন্ধ, তো পুষ্প সৌরভ দ্বারা তুমি কি পুষ্প বুঝো না সুগন্ধ বুঝো? আলটিমেটলি তুমি কি বুঝো বলো? বন্ধুর বাড়ির বাগানে পুষ্প সৌরভে মন ভরেছে, পুষ্পে ভরছে না সৌরভে ভরেছে? সৌরভে, সুগন্ধের দ্বারা। এখন দেখো পুষ্প সৌরভ, তুমি
বন্ধুর বাগানে বসে পুষ্পে নয়, তার সৌরভে তোমার মন ভরছে। তো সৌরভে যদি মন ভরে থাকে, তোমার পরপদের অর্থের প্রাধান্য হয়েছে, তাই না? তোমার পরপদের অর্থের প্রাধান্য হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আবার দেখো, সিংহ চিহ্নিত আসন। বললাম সিংহাসন, তো সিংহাসনের মধ্যে তুমি একটা শব্দ সিংহ পাইছো আর একটা শব্দ আসন পাইছো, এই না? তো সিংহাসন দ্বারা কি সিংহ বুঝো না আসন বুঝো? তুমি আসন বুঝো। এখানে তুমি পরপদের অর্থের প্রাধান্য দেখছো। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পল সিদ্ধান্ত ক্রিয়েট করে ফেললাম, যেখানে পরপদের অর্থের প্রাধান্য থাকবে সেগুলো হয় কর্মধারয়, নয় তৎপুরুষ, নয় দ্বিগু। কারণ পার্থক্য কিভাবে করব? পার্থক্য করার উপায় হচ্ছে, এই সংখ্যা থাকলে, এই যে সংখ্যা থাকলে ওইটা হচ্ছে দ্বিগু, লিখেই দিছি, দ্বিগুতে সংখ্যা থাকে। আর যদি বিভক্তি অনুসর্গ লোপে হয় তখন সেটা তৎপুরুষ। আর যদি এর কোনো কিছুই না থাকে তখন সেটা হচ্ছে কর্মধারয়। তিনটাতে পরপদের অর্থ প্রধান, তবে তিনটা চিনবার আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, ঠিক না? আর বাকিগুলো ভিতরে যখন উদাহরণ পাবো তখন দেখাই দিব। আচ্ছা, এরপরে আসো তাইলে এখন দ্বন্দ্ব আর বহুব্রী কি দোষ করলো, আসো বুঝাই দিচ্ছি দ্বন্দ্ব আর বহুব্রী কি দোষ করলো। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রধান হয়, অর্থাৎ পূর্বপদ পরপদ নিয়ে সবকিছু করা লাগে। আমি ধরো বললাম যে মা বাবা, এটার ব্যাস বাক্য যখন তুমি করবা, এই মাঝখানে যে একটা হাইফেন দেখতে পাচ্ছ, সেখানে একটা এবং বা ও বা আর বসাই দিতে হয়, দিলে ব্যাস বাক্য হয়ে যায়। তাহলে মা বাবা, এই কথাটা আমরা যখন ধরো ব্যবহার করলাম, একটা ছেলে বা একটা মানুষ, ধরো তার নাম হচ্ছে সুমন শরীফ, আমি বললাম সুমনের মা বাবা আসছে, তাহলে কি মা আসছে না বাবা আসছে? বলো, মা আসছে না বাবা আসছে? না না, দুজনেই আসছে। সুমনের মা বাবা আসছে মানে দুজনেই আসছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এখানে মাও বোঝাচ্ছে বাবাও বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে ধরো বললাম জলে স্থলে, এই প্রাণীটা জলে স্থলে থাকে। জলে থাকে নাকি স্থলে থাকে? জলেও থাকে স্থলেও থাকে। তাহলে বুঝে গেল আমি পূর্ববোধ বুঝাইছি, পরবোধ বুঝাইছি। সোজা জিনিস, সিম্পল জিনিস, না বুঝতে পারলে খুব দুঃখজনক হবে। তাহলে দ্বন্দ্ব সমাস চিনবার এখান থেকে আমি দুইটা উপায় বলেছি। এক নম্বর উপায়, প্রায় 98% ক্ষেত্রেই দ্বন্দ্ব সমাসের মাঝখানে একটা হাইফেন থাকবে, তাহলে বুঝবা এটা দ্বন্দ্ব। আর যখন অর্থ নেওয়া হবে তখন দেখবা যে উভয়পদের অর্থ এখানে প্রাধান্য পাচ্ছে। এখন 98% কে আমি কি জন্য বললাম যে দ্বন্দ্ব, হাইফেনওয়ালা দ্বন্দ্ব? হাইফেনওয়ালা দ্বন্দ্ব 98%ই হবে, এর বেশি হবে না। বাকি 2% বা 1% থাকতে পারে মাঝখানে হাইফেন নাই, তবে এটা দ্বন্দ্ব। যেমন সে তুমি আমি, এটাকে একশেষ দ্বন্দ্ব লিখেছে ম্যাক্সিমাম জায়গায়, কোথাও কোথাও লিখছে আবার নিত্য সমাস, তবে এটা মূলত একশেষ দ্বন্দ্ব বা যোগফল দ্বন্দ্ব। তো কোনো কোনো দ্বন্দ্বের ক্ষেত্রে মাঝখানে হাইফেন থাকবে না, তবে এটা দ্বন্দ্ব হবে নিঃসন্দেহে, বুঝছো? কিন্তু তুমি ধরেই নিবা যে হাইফেন আলা জিনিস মানে এটা দ্বন্দ্ব হতে যাচ্ছে। এখন আসো আমরা একটু বহুব্রী নিয়ে কথা বলি। বহুব্রী সমাসে বলেছিলাম কোন পদের অর্থই প্রধান নয়, অর্থাৎ পূর্বপদ ও পরপদের ভিতরে, পূর্বপদ ও পরপদের ভিতরে কি হয় না? অর্থ থাকে না। তাহলে অর্থ থাকে কই? অর্থ থাকে ভিন্ন তৃতীয় কোনো পদে। আসো দুই তিনটা উদাহরণ নিয়ে একটু কথা বলি, তাহলে সহজে বুঝতে পারবা। যেমন ধরো, এই হচ্ছে বিনা পানি, খুব ভালো করে খেয়াল করবা। তারপরে ধরো হচ্ছে দশানন। তারপরে ধরো হচ্ছে আরেকটা সমাস, আমি বললাম যে খোশ মেজাজ। খোশ মেজাজ, এখন এই সমাসগুলোর দিকে একটু তাকাও। দেখো, বিনা পানিতে বিনা পূর্বপদ, আর পানি হচ্ছে পরপদ। দশাননে দশ পূর্বপদ, আনন পরপদ। খোশ মেজাজ, খোশ পূর্বপদ, মেজাজ পরপদ। আসো এখান থেকে ফাইন্ড আউট করি। বিনা পানি বললে তুমি কি বিনা বুঝো না পানি বুঝো? এই পানি শব্দের অর্থ হাত, তাহলে বিনাও বুঝি না পানিও বুঝি না। এই শব্দের অর্থ হচ্ছে, হিন্দু ধর্ম অনুযায়ী, হিন্দু ধর্মে যিনি দেবী সরস্বতী তার নাম হচ্ছে বিনা পানি। তাহলে তুমি সরস্বতী বোঝানোর জন্য কি সরস্বতী বলছো? বলো নাই, তুমি বিনা পানি বলছো। দেবী বিনা পানি তাহাদের বর দিবেন কি, তাহাদের দুরবস্থা দেখিয়া কোথায় যে লুকাইবেন তিনি ভাবিয়া পান না। তাহলে বিনা পানি মানে সরস্বতী তাহাদের বর দিবেন কি, তাদের দুরবস্থা দেখিয়া কোথায় যে লুকাইবেন ভাবিয়া পান না। শরৎচন্দ্র বিলাসী। তাহলে বলতে বিনা পানি বলতে কাকে বোঝানো হয়েছে? সরস্বতীকে। বুঝে থাকলে বলো, আমি কি সরস্বতী বোঝানোর জন্য সরস্বতী বলছি না বিনা পানি বলছি? বিনা পানি বলছি। তাহলে বললাম একটা, বুঝাইলাম আরেকটা, এইটার নামই হলো গিয়া বহুব্রী সমাস, এবং এই মামলাটা এখানে থাকে। এরপরে দেখো দশানন। দশানন শব্দের মধ্যে দশ আর আনন না, দশ আর আনন না,
এর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রাবণকে। কাকে? রাবণকে। তাহলে 10 বুঝলাম না আনন বুঝলাম না, কোনোটাই বুঝলাম না, বুঝলাম রাবণ। এখন তুমি হয়তো মনে মনে প্রশ্ন তুলতেছো, ভাইয়া দ্বিগুর মধ্যে সংখ্যা ছিল, এখানেও সংখ্যা আছে। হওয়াই আছে জানি, সংখ্যা দিয়ে দুটো সমাস হয়, একটা দ্বিগু একটা সংখ্যাবাচক বহুব্রী। এখন দেখো দ্বিগুর উদাহরণটা এখানে আমি আবার টেনে নিই। শতাব্দী দিয়ে তুমি কিন্তু শতাব্দ বা শতাব্দের সমাহার অর্থে অব্দ বা অব্দি বুঝে ফেলছিলা। আলটিমেটলি শতাব্দীর মধ্যে এই যে পরপদের অর্থের প্রাধান্য ছিল, কিন্তু দশাননের মধ্যে না পরপদ না পূর্বপদ কোনো কিছুই হয়নি। তাহলে যদি সংখ্যা থাকে আর সংখ্যার অর্থ না থাকে, তখন সেটা সংখ্যাবাচক বহুব্রীহি হয়। আর যদি সংখ্যার অর্থ বহাল থাকে, তখন সেটাকে দ্বিগু বলা হয়। মানে বুঝতে পারো নাই? শতাব্দী বললে তুমি তো 100টা বছরই তো বুঝো। তাহলে 100টা বছর বুঝো, মানে বোঝা গেল যে সংখ্যার একটা অর্থের প্রাধান্য এই জায়গায় আছে। সংখ্যাটা একেবারে এখানে নিরর্থক ভাবে আসে নাই, ঠিক না? বাট এখানে দেখো, খেয়াল করে দেখো, দশানন শব্দের দ্বারা না দোষ না আনন বোঝানোর সময় রাবণ। তাহলে সংখ্যা থাকে, কিন্তু সংখ্যার অর্থ থাকে না। ওর নাম সংখ্যাবাচক বহুব্রীহি। ও অবশ্যই বহুব্রীহি, সংখ্যা আছে বলে সংখ্যাবাচক বলেছি। আর এখানে খেয়াল করে দেখো, সংখ্যা যেমন আছে তার অর্থটাও আছে, এর নাম হলো গিয়ে দ্বিগু। এরপরে আসো খোশ মেজাজ। এই হলো খোশ, এই হলো মেজাজ। এখন খোশ মানে খুশি, মেজাজ মানে মন। খেয়াল করে দেখো, খুশি মন অর্থ দাঁড়ালো খুশি মন, কিন্তু বাস্তবের অর্থ হলো ব্যক্তি। যে ব্যক্তির মেজাজ অনেক ভালো, যে ব্যক্তির মন অনেক ভালো, যে ব্যক্তি খুব ট্রেঙ্কুয়েল, এমন মানুষকে বলা হয় খোশ মেজাজ। বুঝো নাই তুমি? আমি জানি বুঝতে পারো নাই। যেদিন তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে, সেদিন তুমি যদি তোমাকে মেরিটে দেখো, বা এমন ভাবে চান্স হচ্ছে যে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা, তোমার টার্গেটেড সাবজেক্ট তুমি অ্যাচিভ করে ফেলবা, এমন জায়গায় চান্স হয়েছে, এমন ভাবে তুমি মার্কস পাইছো, তো এমন অবস্থায় তুমি যদি দেখো, তোমার কেমন লাগবে? খুশি হবা, তুমি ডেফিনেটলি খুশি হবা। এখন ধরো তোমার নাম মিস্টার এক্স, ওর ওয়াই। এখন তুমি খুশি হইছো, তোমাকে দেখা একজন বলতেছে ওই দেখ ও খোশ মেজাজ। তো খোশ মেজাজ দ্বারা কি খুশি বুঝাইছে? না না। মেজাজ বুঝাইছে? না না। কি বুঝাইছে? ব্যক্তিকে বুঝাইছে। তো দেখাচ্ছে ব্যক্তিকে, বলতেছে খোশ মেজাজ। বুঝছো? দেখাচ্ছে ব্যক্তিকে, বলতেছে খোশ মেজাজ। তো ব্যক্তিকে দেখায় খোশ মেজাজ বলা, ব্যক্তিকে দেখায় খোশ মেজাজ বলা। বুঝছো? এটার নাম হচ্ছে বহুব্রীহি সমাসের আচরণ। তাহলে সমাসের একটা বেসিক ফান্ডামেন্টাল আলোচনা তোমার জন্য করে দিলাম। এখন আসো আমরা আস্তে আস্তে এই সমাসগুলো নিয়ে একটু একটু করে কথা বলি। এখানে একটা সমাস ছিল, কানাকানি কোন সমাস। আমি এখন যতগুলো সমস্ত পদ আসবে, প্রতিটা নিয়ে কথা বলবো, বলে বলে আগাবো, এবং দেখবা মজার ব্যাপার হচ্ছে, গোটা 30 সমাস সম্পর্কে সংজ্ঞা ধরে আলোচনা করার পরে এরপরে যা আসতেছে তোমার গ্রিপে চলে যাবে। কানাকানি, কানে কানে যে কথা, তাহলে কানাকানির মধ্যে তুমি কানও বুঝো না কানও বুঝো না, কোনটা কথাকে মিন করো। এটা হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের মধ্যে একটা সমাস আছে, ওর নাম হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ওর নাম কি? ওর নাম ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহির অর্থ হচ্ছে, দুই কর্তা একসাথে যদি একই কাজ করে, তখন তাকে ব্যতিহার বহুব্রীহি বলে। দুই কর্তা একসাথে যদি একই কাজ করে, তাকে ব্যতিহার বহুব্রীহি বলে। এবং তার চিনবার উপায় হচ্ছে, মনে রাখবা, এটার পূর্বপদটা আ দিয়ে শেষ হয়, পরপদটা ই দিয়ে শেষ হয়। এখন পূর্বপদ আ দিয়ে শেষ, দেখো কানা। পরপদ ই দিয়ে শেষ, দেখো কানি। তাহলে আ দিয়ে পূর্বপদ শেষ, ই দিয়ে পরপদ শেষ। এখন হাঁটাহাঁটি, চুলাচুলি, কিলাকিলি, ঘুষাঘুষি, গলাগলি, যত এরকমের আ এবং ই যুক্ত কাজ দেখো দুই কর্তা একসাথে করতে হয়, সেটাকে ডেফিনেটলি চোখ বন্ধ করে বলবা এটা ব্যতিহার বহুব্রীহি সমাস। কথা বুঝতে পারছো? এরপরে আসো দেশান্তর কোন সমাসের উদাহরণ। কিছু অপ্রধান সমাস আছে, যেমন হচ্ছে তোমার প্রাদেশ সমাস এবং নিত্য সমাস। এই দুটো হচ্ছে অপ্রধান সমাস। এই দুটো সমাস মূল 6টা সমাসের ভিতরে না, এর বাইরে। প্রাদেশ সমাস এবং নিত্য সমাস, এর মধ্যে এই অন্তর্যুক্ত হইলে নিত্য হয়, মনে রাখবা। অন্তর্যুক্ত হইলে, অন্তর্যুক্ত হলে কি হয়? নিত্য হয়। এই কথা কিন্তু 100 ভাগ সত্য না, এটা 99 ভাগ সত্য। কারণ সমাসের ভিতরে মার পেচ আছে। 100 ভাগ দিয়ে বললে এটা আবার আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। আমাদের কোন সিস্টেম 100 ভাগ নাও তো হইতে পারে, আলটিমেটলি এখানে ভেজাল থাকতে পারে, এবং আছে, কিছু ব্যতিক্রম থাকে। তবে অন্তর্যুক্ত হলে নিত্য হবে। তার উদাহরণ কি? এখানে একটা দেশান্তর পাইছো। এরপরে দেখো, যদি বলি ভাইয়া যুগান্তর, তাহলে নিত্য।
এরপরে তোমার হচ্ছে যদি বলি হচ্ছে ভাষান্তর, এটাও কি নিত্য। আচ্ছা, এরপরে ধরো আমি বললাম হচ্ছে রূপান্তর, অন্য রূপ, কি নিত্য। এবং এগুলোকে ব্যাস বাক্য করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্য অথবা মাত্র দিয়ে করা লাগে। যেমন কেবল দর্শন, দর্শন মাত্র। এই কেবল দর্শন যেটা, কেবল দর্শন যেটা সেটা সেটা এটা নিত্য সমাস। এখন তুমি বলো 99 এর বাইরে আমি কথাটা বুঝো, অন্তর্যুক্ত হলে অবশ্যই সেটা নিত্য হবে, এই অর্থে বলেছি। অন্তরের বাইরে নিত্য নাই সেটা বলিনি। ঠিক আছে, এই যে কেবল দর্শন, দর্শন মাত্র, এটা মাত্র দিয়ে করা লাগে। আর যুগান্তর, ভাষান্তর, তারপর রূপান্তর, এই অন্তর্যুক্ত গুলো অন্য দিয়ে করা লাগে। মানে অন্য যুগ, অন্য ভাষা, অন্য রূপ। ওকে, তারপরে আসো উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? অরুণ রাঙা, কুসুম কোমল, তুষার শুভ্র, বিড়াল তপস্বী। এখন উপমিত কর্মধারয় জিনিসটা কি, এটা একটু আগে বুঝে নিলে ভালো হয় না? তোমাদের তো বলেছি ওখানে বেসিক এন্ড ভাইটাল ফান্ডামেন্টাল কথাগুলো বলছি, এখন তোমার টপিক বাই টপিক, কোশ্চেন বাই কোশ্চেন যে থট গুলো থাকবে সেগুলো ধরাই দিব। আসো এটাকে একটু নতুন করে আমরা বুঝবো। এই হচ্ছে উপমান কর্মধারয় সমাস, আর এই হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এখন উপমান আর উপমিতর মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবা? তুমি জানি তো সামান্য সাফার করো। মনে রাখবো উপমান মানে হচ্ছে সত্য কথা, আর উপমিত শব্দের অর্থ হচ্ছে মিথ্যা কথা। আমি মনে হয় তোমার বোঝাতে পারিনি। তুমি রিলেট করে নিবে এইভাবে, দেখো কত সহজ। এই মিত থেকে বলবা এটা মিথ্যা, আর মান থেকে বলবা এটা সত্য। এবার বুঝছো? তাহলে মিত মানে মিথ্যা, মান মানে সত্য। তাহলে মিত, উপমিত, তাই তো? উপমিত কর্মধারয় সমাসটা শুনলে মিথ্যা কথা মনে হবে, উপমান কর্মধারয় সমাসটা শুনলে সত্য কথা মনে হবে। এটাই বুঝাইছি। কিরকম? আসো সমস্ত বোধগুলো নিয়ে একটু কথা বলি। দেখো এটাই নিয়ে আমি, কুসুম কোমল, কুসুম কোমল। আচ্ছা দেখো এই হলো কুসুম কোমল। তো কুসুম কোমল বললে পূর্বপদ কুসুম, পরপদ কোমল। কুসুম শব্দের অর্থ ফুল, কোমল শব্দের অর্থ হচ্ছে নরম। ফুলকে নরম বলেছি, এটা সত্য কথা বলেছি। তারপরে উপরেরটা নিয়ে দেখো, অরুণ রাঙা। তাইলে এবার নিলাম অরুণ রাঙা। অরুণ শব্দের অর্থ হচ্ছে সকালবেলার সূর্য, আর রাঙা শব্দের অর্থ হচ্ছে লাল। তো সকালের সূর্যকে রাঙা বা লাল বলেছি, সত্য বলেছি। এরপর আসো তুষার শুভ্র নেই, তুষার শুভ্র। তাহলে তুষার শুভ্র, তুষার, তুষার মানে কি? বরফ। তো বরফ কেমন হয়? সাদা হয়। তো বরফ সাদা, এটাকে সত্য কথাই তো, ঠিক কিনা বলো? বরফ সাদা। তারপর ধরো বললাম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, রক্তকে লাল বলেছি, সত্য কথা। আমার লৌহ কঠিন হৃদয়, তুমি আমাকে যতই প্রপোজ করো সুন্দরী, আমি তোমাকে পাত্তা দেব না। এখন দেখো, লৌহ কঠিন, লৌহের ন্যায় কঠিন, বুঝে থাকলে বলো যে লৌহ জিনিসটা, এই যে লৌহ পূর্বপদ, এটা কেমন? কঠিন, কথা সত্য। রক্ত কেমন? লাল, কথা সত্য। তুষার বা বরফ কেমন? শুভ্র বা সাদা, সত্য। অরুণ বা সকালবেলা সূর্য কেমন? লাল। কুসুম কেমন? কোমল। তাহলে সবগুলো কথা সত্য। যদি কথা সত্য হয় সেটা উপমান কর্মধারয় সমাস হয়। যদি তুমি সমস্ত পদ দেখে একটা সত্য কথা বুঝতে পারো, যদি দেখো কথার কনসেপ্টটা সত্য হচ্ছে, তাহলে বুঝবে এটা উপমান কর্মধারয়। আর যদি দেখো এটা মিথ্যা কথা হয়, তখন বুঝবে এটা উপমিত কর্মধারয়। আসল ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। তাহলে ধরো ফুলকুমারী, ফুলকুমারী, এটা আরেকটু কথা যদি এখানে যোগ করি, নর্মালি তোমার বোঝানোর জন্য বলছি আর কি। খেয়াল করলে দেখবা অনেক ক্ষেত্রে এই ফ্লার্ট করার ক্ষেত্রে এই সমাজটার ব্যাপক ব্যবহার আছে। হ্যাঁ, ফ্লার্ট করার ক্ষেত্রে বিশেষত মেয়েদের উপর এটার প্রয়োগ বেশি, যেহেতু মিথ্যা প্রশংসা মেয়েরা শুনতে ভালোবাসে, তাই। বুঝছো? মেয়েরা মিথ্যা প্রশংসা শুনতে বেশি ভালোবাসে। তো দেখো, আমি বললাম হচ্ছে ফুল কুমারী। আজকে তো একটু চালাক হবা তোমরা, হ্যাঁ আমার ভগিনীগণ, তোমাদের বলছি, কেউ যদি তোমাকে হয়তো প্রশংসা করে তাহলে বুঝবা ওর নিয়ত ভালো না, সাবধান হয়ে যাবা। ঠিক আছে, মিথ্যা কথাকে প্রশ্রয় দিও না ভাইয়া। ফুল কুমারী, তো ফুল আর কুমারী মিলছে? কুমারী কি ফুলের মতো নাকি? হ্যাঁ ঠিক আছে, কুমারীর পবিত্রতাকে ফুলের পবিত্রতার সাথে কম্পেয়ার করা হয়, কিন্তু বেশবাকে বলা হচ্ছে কুমারী ফুলের ন্যায়। বাস্তবে যদি কল্পনা করো, ওখানে বাস্তবে কল্পনা করে সত্য পাইছো, এখানে বাস্তবে কল্পনা করে তুমি দেখতেছো কুমারী আর ফুল এক জিনিস না। ফুল গাছে ঝুলে থাকে, কুমারী তো কুমারী। কুমারী এখন আমার কাছে বসে বসে ব্যাকরণ শিখতেছে, তাই না? কিন্তু ফুলকে ব্যাকরণ শিখে শিখে না। তাহলে বোঝা গেল কথাটা সত্য না। আচ্ছা আর একটু খেয়াল করো, বললাম যে অধর পল্লব,
অধর শব্দের অর্থ ঠোঁট, পল্লব শব্দের অর্থ পাতা। তো মানুষের ঠোঁট আর গাব গাছের পাতা একই জিনিস হয়? মিথ্যা কথা। মিথ্যা কথা হলে সেটা উপমিত কর্মধারয় সমাস হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, ধরো বললাম হচ্ছে চাঁদ মুখ বা চাঁদ বদন, যাই বলি না কেন, চাঁদ মুখ। তাহলে মুখটাকে চাঁদের সাথে কম্পেয়ার করা হয়েছে, কথা মিথ্যা। মুখ আর চাঁদ বাস্তবে একই জিনিস নয়, ঠিক না? মিললো না, কথাটা সত্য হইলো না। কারণ দুটোর মধ্যে সুন্দর কোনটা? দুটোর মধ্যে সুন্দর হচ্ছে মুখ, আমরা মনে করি চাঁদ, কিন্তু কথা তো ভুল। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলেছেন, সূরা 3-এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কোরআন শরীফে যে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। সর্বোত্তম আকৃতি মানে সুপারলেটিভ ডিগ্রি, মানুষ সব থেকে সুন্দর। এর মানে দাঁড়ালো যে মানুষ সব থেকে সুন্দর, চাঁদ হোক আর অন্য যাই হোক না কেন, মানুষের থেকে বেশি সুন্দর না এটা। সো এটাই সত্যি কথা, চাঁদ মুখ উপমিত কর্মধারয় সমাস। এবার যে বিড়াল তপস্বী, এটা নিলাম। বিড়াল তপস্বী, বিড়ালের ন্যায় তপস্বী। তপস্বী শব্দের অর্থ হচ্ছে তোমার প্রচন্ড সাধনা করে আরাধনা করে এমন। বিড়ালকে তপস্যা করে? বিড়াল খালি ঘুমায়। তো বিড়াল তপস্বীর একটা রূপক অর্থ আছে, ভণ্ড বক ধার্মিক 2 নম্বর মানুষগুলোকে বিড়াল তপস্বী বলা হয়। বুঝতে পারছো? ওই ক্ষেত্রে বিড়াল তপস্বী না, সে বিড়াল কি নয়? তপস্বী নয়। বিড়াল তপস্বী বিড়ালের ন্যায় যদি এমন হয়, ব্যাস বাক্য হবে তপস্বী বা সন্ন্যাসী সে বিড়ালের ন্যায়। এর মানে 14 বেশি। কথা বুঝতে পারছো? তো তপস্বী কিসের ন্যায়? বিড়ালের ন্যায়। যে তপস্বী বিড়ালের মতো হয় না, তপস্বী তপস্বীর মতো, কথাটা মিথ্যা। এটা মেটাফোর আছে। আচ্ছা, তারপরে ধরো বললাম হচ্ছে বাহুলতা। তো বাহুলতা, তো বাহুলতা, বাহু আর লতা। এখন তোমরা বলো তো, বাহু আর লতা কি দুইটা একই রকমের জিনিস না আলাদা জিনিস? আলাদা জিনিস। বাহু বাহুর মতো, লতা লতার মতো। এই যে হাতের পুরাটাকে বাহু বলা হয়, যে লতার মতো, ওটা কি লতা না? মিথ্যা কথা। তাহলে মিথ্যা হলে সেটা উপমিত হয়, আর সত্য হলে সেটা উপমান হয়। এখান থেকে উপরের 3টাকে আমরা পাইলাম হচ্ছে মান, আর নিচেরটাকে পাইলাম হচ্ছে মিত বা মিথ্যা। তাহলে বিড়াল তপস্বী এখান থেকে অ্যান্সার। এরপরে আসো, বহুব্রী শব্দটি কোন সমাস? বহুব্রী শব্দটা নিজেই বহুব্রী সমাস, কারণ এটার ব্যাস বাক্য হচ্ছে বহু ব্রীহি আছে যার। বহুব্রীহি আছে যার, ব্রীহি শব্দের অর্থ ধান। অনেক বেশি ধান আছে যে মানুষটার, তাকে বহুব্রী বলা হয়। এখন সমস্ত পদে তুমি পাইছো বহু আর ব্রীহি। এই বহু আর ব্রীহি শব্দের অর্থ কি দাঁড়াইছে বলতো? এই বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। অর্থ দাঁড়াইলো অনেক ধান। এখন ব্যবহারিক অর্থ কি অনেক ধান, নাকি অনেক ধান আছে এমন ব্যক্তি? ব্যবহারিক অর্থ হচ্ছে অনেক ধান আছে এমন ব্যক্তি। তাহলে বলছি ধান, বুঝাইলাম ব্যক্তি, এর নামই হচ্ছে বহুব্রী সমাসের আচরণ। এরপর দেখো প্রাদী সমাসের উদাহরণগুলি, প্রতিক্রিয়া, পরাজয়, পকেটমার, প্রগতি। এই যে প্রগতি যেটা, এটা কেন? প্রাদী সমাসে একটা সমীকরণের মতো একটা বিষয় আছে, খেয়াল করো, মনে রাখো। নর্মালি এই হচ্ছে তারপরে হচ্ছে পরা, তারপরে হচ্ছে ধরো অনু, হ্যাঁ, তারপরে ধরো হচ্ছে পরি, এই টাইপের কিছু উপসর্গ থাকবে। তারপরে এটার সাথে একটা কৃদন্ত বিশেষ্য যুক্ত হবে, আর সবটা মিলে যেটা হবে সেটা হলো প্রাদী সমাস। এটা মুখস্থ করো, আমি বোর্ডের থেকে সরে তোমাকে স্পেস দিচ্ছি। এই যে স্পেস দিলাম, এখন প্রয়োজনে তুমি এটাকে পজ দিয়ে দাও, পজ দিয়ে কথাটা মুখস্থ করে ফেলো। কি লিখছি ভাইয়া? বলছি পরা অনুপরি প্লাস কৃদন্ত বিশেষ্য সমান সমান প্রাদী সমাস হবে। অর্থাৎ একটা প্রাদী সমাসের দুটো ভাগ, প্রথম ভাগে থাকবে এরকম পরা অনুপরি এই টাইপের কিছু উপসর্গ, তারপরে থাকবে কৃদন্ত বিশেষ্য। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো সূত্র থেকে যাবে পরা অনুপরি, তো কৃদন্ত বিশেষ্য একটা জিনিস তো আমি এখানে বলছি, এটা কি জিনিস? দেখো, এই যে কৃদন্ত বিশেষ্য যে আমি বলেছি, এটা আমি কাকে মিন করেছি? কৃদন্ত বিশেষ্য মানে হচ্ছে ধাতু যুক্ত বিশেষ্য। কৃদন্ত বিশেষ্য মানে কি বলেছি? ধাতু যুক্ত বিশেষ্য। এখন ধাতু যুক্ত বিশেষ্য কি? প্রশ্ন করতে পারো, ভাইয়া ধাতু যুক্ত কি বিশেষ্য হয়? হয় রে পাগলা, ধাতু যুক্ত বিশেষ্য হয়। মনে রাখবা, ধাতু থেকে 3 ধরনের শব্দ আসে। আমরা ধাতু থেকে ক্রিয়াপদ আসে এটা জানি, এটা হচ্ছে পৃথিবীর বাংলা ব্যাকরণের ক্ষেত্রে 100% প্রতিষ্ঠিত সত্য। সমস্ত ক্রিয়াপদের ভিতরে ধাতু থাকে। যেমন আমি এই কাজটি করেছি, তাই না? তারা ফুটবল খেলা দেখলো, বাবা বাজার থেকে মাছ আনলেন, সব ক্রিয়াপদ। এবং সবগুলোর ভিতরে আনলেনের আন, দেখলোটার দেখ, করেছিটার কর, এগুলো হচ্ছে ধাতু। এটা আমরা শিখলাম যে ধাতু থেকে কি হয়,
ধাতু থেকে ক্রিয়াপদ হয়। এরপরে শিখবো ধাতু থেকে বিশেষ্য হয়। এরপরে কি শিখবো কথা বলো? শিখবো ধাতু থেকে কি হয়, বিশেষ্য হয়। এটা নতুন কথা। ধাতু থেকে বিশেষ্য কিভাবে হয়, ক্রিয়াপদ তো বুঝলাম। দেখাইতেছি তোমার বিশেষ্য কিভাবে হয়। খেয়াল করে দেখো, আমি বললাম ডাকাত, তারপরে ধরো বললাম হচ্ছে রাধুনী, তারপরে ধরো বললাম হচ্ছে মোড়ক। মোড়ক মানে হচ্ছে কাভার। এখন এই ডাকাতের মধ্যে একটা ধাতু আছে, ধাতুটা কোনটা? ডাক, এটা হচ্ছে ধাতু। এরপরে রাধুনী শব্দের মধ্যে একটা ধাতু আছে, সেটা কোনটা? রাধ, এটা হচ্ছে ধাতু। মূরকের মধ্যে একটা ধাতু আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে তোমার এই যে মুর, এই শব্দটা, এটা হচ্ছে ধাতু। এখন ভালো মতো বোঝার চেষ্টা করো এই কথাটাকে। হ্যাঁ, দেখো, এই ডাকাত শব্দের ডাক ধাতু, তার সাথে আইত যুক্ত করলে ডাকাইত, সেখান থেকে ডাকাত। ডাক কিভাবে ধাতু? আমি বললাম ডাকি, ডাকবো, ডাকলাম, এটা ধাতু, কারণ ক্রিয়াপদের মূলকে ধাতু বলে। রাধুনী, রাধুনী মানে যিনি রান্না করেন, এটা নাম শব্দ, বাট এর মূলটা ধাতু। রাধ, রাধি, রাধবো, রাধছেন ইত্যাদি। মূলকের মূলটা হচ্ছে মুর, এর ধাতু, মুড়ে ফেলো, মুড়লাম, মুড়লেন, ইত্যাদি ইত্যাদি। গেল এটা। এরপরে মনে রাখবা ধাতু থেকে বিশেষণ পর্যন্ত হয়। বিশেষণ যেমন চলন্ত, তারপরে ধরো হচ্ছে ডুবন্ত ইত্যাদি। এখন চলন্তের মধ্যে চলটা ধাতু, চলি, চলবো, চললাম। ডুবন্তের মধ্যে ডুবটা ধাতু, ডুবলো, ডুবেছে ইত্যাদি। তাহলে মনে রাখবা ধাতু থেকে অনেক ধরনের পদ হয়, আজকে থেকে জানবা। 3 ধরনের বেসিক ক্রিয়াপদ তো বটেই, এরপরে বিশেষ্য হয়, এরপরে বিশেষণ পর্যন্ত হয়। এখন কৃদন্ত বিশেষ্যকে আমরা কি বলেছি? একটা যে একটু আগে বলে আসলাম, কৃদন্ত বিশেষ্য এর মানে কি? এর মানে হচ্ছে ধাতু যুক্ত বিশেষ্য। এর মানে কি? ধাতু যুক্ত বিশেষ্য। তো ধাতু যুক্ত বিশেষ্য যেটা, সেটার নাম হচ্ছে কৃদন্ত বিশেষ্য। ওকে, এবার আসো পিছন দিকে আবার যাই। তাহলে আমরা এখানে বলছিলাম কৃদন্ত বিশেষ্য থাকবে, তার আগে প্রপরা, অনুপর, এগুলো থাকবে। এখন আসো প্রগতিটাকে ভাঙি। এই প্রগতির যে আছে, এই যে এটার যে টা, তুমি এটাকে শুধু লিখতে পারো অথবা প্রকৃষ্টও লিখতে পারো। তবে ভালো হয় যদি তুমি প্রকৃষ্টটা ভাঙা লিখো। শব্দটা এখানে প্রকৃষ্ট বা অতি উত্তম এই অর্থে ব্যবহার হয়েছে। তো সেই দিক বিবেচনায় এটাকে ভাঙা লেখাই ভালো। তাহলে আমরা বললাম প্রকৃষ্ট যে গতি বা প্রকৃষ্ট রূপে গতি, দুই ভাবেই লেখা যায়। প্রকৃষ্ট যে গতি, এই যে গতিটাকে একটু স্পেস করে লিখলাম। স্পেস করে লিখলাম এই কারণে, এই প্রোডাক্টে তো ভাঙছি, এখানে এটা তো সূত্র থেকে গেছে, এই যে এই জায়গা থেকে গেছে, রাইট? আর এই যে হলো ধরো প্লাস, যে আসছে সংযোজক অব্যয় হিসেবে। এখন কৃদন্ত বিশেষ্য মানে হচ্ছে গতি, গতিকে এবার ভাঙো, ভাঙলে পাবা হচ্ছে গম, আর বাবা হচ্ছে তি, এরপরে এটা হলো রুট। কৃদন্ত বিশেষ্য মানে হচ্ছে ধাতুযুক্ত বিশেষ্য, তো গম হচ্ছে এখানে ধাতু। মেসেজ ক্লিয়ার? তাহলে কৃদন্ত বিশেষ্য চিনলাম, প্রপরা এগুলোও চিনলাম। এখানে আরেকটু উদাহরণ দেখো, আমরা বুঝলাম এই যে তাহলে প্রগতি, কি গতি? প্রগতি। নরমালি প্রাদেশিক সমাসগুলো প্রযুক্ত থাকে অনেক ক্ষেত্রে, এটাও একটা বোঝার ক্রাইটেরিয়া। আচ্ছা, এরপরে যেমন অনুতাপ, অনুতে যে তাপ, তারে বলা হয় অনুতাপ। তারপরে পরিভ্রমণ, পরি যে ভ্রমণ, পরি শব্দের অর্থ হচ্ছে চতুর্দিকে। এখন পরিভ্রমণের ভ্রমণটা কৃদন্ত বিশেষ্য, কারণ ভ্রমযোগন। অনুতাপের মধ্যে অনুটা সূত্র থেকে গিয়েছে, আর তাপ যেটা, এটা হচ্ছে কৃদন্ত বিশেষ্য, তপ যোগ অ। এবার কি বুঝছো কোন সিস্টেমে প্রাদেশিক সমাসগুলো হয়? আশা করি জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তারপরে দেখো অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি? প্রশিক্ষিত, প্রশিক্ষিতর পরে হচ্ছে যথারীতি, তারপরে জনৈক, তারপরে সপ্তাহ। দেখো এই যে যথারীতি, কেন? কারণ একে ভাঙলে হয় রীতিকে অতিক্রম না করে, রীতিকে অতিক্রম না করে, রীতিকে অতিক্রম না করে তারে বলা হয় যথারীতি। এখন খেয়াল করো ব্যাপারটাকে বুঝো, তুমি যে রীতিকে অতিক্রম করো নাই, সে অর্থে যথারীতি। তো অনতিক্রম্যতা, তাই না? অনতিক্রম্যতা অর্থে এখানে অব্যয়ের ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে যথা। ক্লিয়ার? তাইলে আমরা বলছিলাম যে অব্যয় দিয়ে শুরু হবে, তার নাম অব্যয়ী ভাব। দেখো এখানে জন, সপ্তাহ, প্রশিক্ষিত, হ্যাঁ, এগুলো ডেফিনেটলি প্রপার অব্যয় না একটাও। এই জন্য যেটা অব্যয় দিয়ে শুরু হচ্ছে সেটাকে আমরা কি বলেছি? সেটাকে আমরা বলেছি প্রকৃষ্ট রূপে শিক্ষিত, তারা বলা হয় প্রশিক্ষিত। তাহলে এখানে প্রকৃষ্ট অর্থে আসছে, ওই ফর্মে আসছে।
এরপরে পঙ্কজ কোন সমাস? পঙ্কজ হচ্ছে উপপদ তৎপুরুষ। এটা আরেকটা ভেজালের জিনিস, উপপদ তৎপুরুষ। কেন এটা আরেকটা ভেজালের জিনিস, আসো সেটাও তোমাকে একটু ব্যাখ্যা করে দিই। উপপদ তৎপুরুষে 9-10 মনির চৌধুরীর বই, মনির চৌধুরীর মাধ্যমিক ব্যাকরণ, যেটা পুরাণ ব্যাকরণ আমরা বলি, মনির চৌধুরীর, এটা এই সংজ্ঞার ওই জায়গায় পাবা আর কি, প্রপার সংজ্ঞা, মাধ্যমিক ব্যাকরণ 66 পেজে এটা পাবা। একবার লিখছে, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস তার নাম উপপদ তৎপুরুষ সমাস। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। এখন এখানে যদি একটু খেয়াল করো, তুমি এখানে দুইটা কথা পাচ্ছ। এক নম্বর কথা পাচ্ছ, বলতেছে কৃদন্ত পদের সাথে উপপদের সমাস, তাহলে তুমি কৃদন্ত পদ পাচ্ছ এই সময় এইটার ভিতরে। 2 নম্বর পাচ্ছ তুমি উপপদ, কৃদন্ত পদের সাথে উপপদের সমাস, তাহলে কৃদন্ত পদও পাচ্ছ, উপপদও পাচ্ছ। গেল এটা। এখন চোখ বন্ধ করে এখান থেকে একটা ডিসিশন ক্লিয়ার করো তো, যে আমি যদি কৃদন্ত পদ আর উপপদকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে উপপদ তৎপুরুষ সমাস আমার জন্য বোঝা 1-2 মামলা, আমি এমনি বুঝতে পারবো। তাহলে কৃদন্ত পদ কি? কৃদন্ত পদ মানে হচ্ছে যে পদের ভিতরে ধাতু আছে, সোজা কথা শেষ। কৃদন্ত পদ মানে হচ্ছে যে পদে ধাতু থাকে। তাহলে কৃদন্ত পদ বিশেষ্য হতে পারে, কৃদন্ত পদ বিশেষণও হতে পারে, কৃদন্ত পদ ক্রিয়াপদও হতে পারে। আর উপপদ মানে কি? উপপদ মানে হচ্ছে কৃদন্ত পদের ঠিক আগে যেটা বসে, কৃদন্ত পদের ঠিক পূর্বে যা থাকে। তাহলে কৃদন্ত পদের ঠিক পূর্বে যেটা থাকে সেটা হচ্ছে উপপদ। কথা বুঝতে পারছো কি? এখন আসো এটাকে একটু এক্সপ্লেইন করি, বিষয়টাকে একটু ক্লিয়ার করি। আমি দুটা ব্যাস বাক্য নিলাম, এখান থেকেই নেই, পঙ্কজ আর হচ্ছে পকেট মার নিব। পকেট মারে যে সমান সমান হলো পকেট মার, আর পঙ্কে জন্মে যা সমান সমান হলো পঙ্কজ। এখন এই ব্যাপারটার মধ্যে আমরা কি করে উপপদ তৎপুরুষ সমাসের এক্সপ্লেনেশন দাঁড় করাইতে পারি? দেখো এখানে মারে আর জন্মে এই দুইটা হলো কৃদন্ত পদ। কেন? কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস তার নাম উপপদ তৎপুরুষ সমাস। তো কৃদন্ত পদ কাকে বলে? যে পদে ধাতু থাকে। মারে কথাটাকে ভাঙলে একটা হলো মার আর একটা হলো এ। জন্মে কথাটাকে ভাঙলে একটা হলো জন আর একটা হলো তোমার ম যোগ এ। এখন আমার যেটা তোমার জন্য কনসাস সেটা হচ্ছে মানে জন্মে কথার ভিতরে এই জন হলো ধাতু, এই যে এটা, এখানে যেমন মার ধাতু এখানে জন ধাতু। তাহলে আমরা এখান থেকে প্রথমত যেটা পাইলাম আমরা কৃদন্ত পদ পাইলাম। এখন যেটা লাগবে সেটা হচ্ছে উপপদ। উপপদ কোনটা? কৃদন্ত পদের ঠিক আগে যে পদটা থাকে সেটাই হচ্ছে উপপদ। তো কৃদন্ত পদের আগে ঠিক আগে এখানে পাইলাম হচ্ছে পকেট, আর এখানে পাইলাম হচ্ছে পঙ্ক। তো একটা হলো পকেট, একটা হলো পঙ্ক। পকেট আর পঙ্ক, দেখো তো এই পকেটটা একটা নামপদ বা বিশেষ্য, ঠিক পঙ্ক যেটা এটাও একটা নামপদ বা এটা একটা বিশেষ্য। এখন বুঝে থাকলে আমার একটু বুঝাই দাও, তোমার সামনে থাকলে আমি বলতাম। তাহলে খেয়াল করে দেখো তো, এই কৃদন্ত পদে আর উপপদে মিলেই কি সমাসটা হয়েছে না? উপপদ হওয়ার শর্ত হলো কৃদন্ত পদের আগে থাকা এবং বিশেষ্য হওয়া। তাহলে এই পঙ্ক মানে কাদা, কাদা মাটি, আর হচ্ছে পকেট, এই দুটো কৃদন্ত পদের আগে আছে এবং সাথে সাথে তারা বিশেষ্য হিসেবেও আছে। তাহলে যদি কৃদন্ত পদের উপপদের সমাস হয় তার নাম যদি হয় উপপদ তৎপুরুষ সমাস, তাহলে আমরা এখানে এই পুরা টোটাল যে শর্তটা আছে সবটাকে আমরা এখানে কোয়ালিফাই করতে দেখি। কথা বুঝতে পারছো? মেসেজ কি ক্লিয়ার হয়েছে? কৃদন্ত পদের উপপদের মামলাটাকে আমি তোমাদের বুঝাই দিতে পারছি। ওকে। এখন বইতে যে লিখছে, মনির চৌধুরীর বইতে তোমরা পিডিএফ পড়লেও পারবা। পিডিএফ এ হয়তো পেজটা হুবহু মিলবে না, কিছু কম বেশি হইতে পারে, আর হার্ড কপির বইতে এটা হুবহু পাবা, নরমাল যে বই এটাতে।
তো ওখানে গেলে দেখবা লেখা আছে যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হয়, তো পকেট পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে তো কৃৎপ্রত্যয় যুক্ত হয়েছে। কৃৎপ্রত্যয় হচ্ছে ধাতুর সাথে যুক্ত প্রত্যয়, মানে এখানে এ হচ্ছে কৃৎপ্রত্যয়। তো এত ঝামেলার দরকার নাই, আমরা বলেছি কৃদন্ত পদ মানে যে পদের মধ্যে ধাতু থাকে। তো যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় বসে, পকেটের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎপ্রত্যয় বসে, তাই পকেট উপপদ। পঙ্ক উপপদ। তাহলে এখানে পঙ্কজ কোন সমাস, উপপদ তৎপুরুষ সমাস। বুঝছো এবার? ঘানির তেল কোন সমাস? ঘানির তেল হলো অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। অলুক শব্দের অর্থ হচ্ছে যেখানে বিভক্তি লোপ পায় না। তো যেখানে বিভক্তি লোপ পায় না তার নাম হচ্ছে অলুক। এখন আসো ঘানির তেল, এটার মধ্যে আমরা একটু একটু হিসাব কিতাব মিলাই। দেখো এই হচ্ছে ঘানির, তারপরে তেল ধরলাম, এটা হচ্ছে ব্যাস বাক্য। এখন আমি যদি এখানে ঘানি আর তেল যদি ধরো লিখি, তাহলে আমার এখানে যে বিভক্তিটা ছিল, এই বিভক্তি কোনটা? র। এটা আমি এখান থেকে বাদ দিলাম। বাদ দিলে কি অর্থ থাকে? ঘানির তেলকে তুমি যদি ঘানি তেল বলো, ঘানি তেল বললে ঘানিটা তেল না, তেলটা ঘানি, অর্থ হয়? হয় না। তো অর্থ না হওয়ার কারণে আমরা এখানে যে রটা পেলাম, এটাকে আমরা এই জায়গায় বহাল রেখে দিই। তো যদি বিভক্তি বহাল থাকে সমস্ত পদে, তখন তাকে বলা হয় অলুক, মানে লোপ পায়নি। ঠিক এরকম এই সোনার বাংলা, এটাকে তুমি র বাদ দিলে হবে না, যেটা সোনার বাংলা এটাই সোনার বাংলা। তো তোমার হচ্ছে বিভক্তি আর হচ্ছে কি বলে ব্যাস বাক্য সমস্ত পদে একই রকম থাকবে। ঠিক একই রকম ধরো গরুর গাড়ি। গরুর গাড়িতে তুমি যদি এখান থেকে র বাদ দাও তাহলে কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে গরু গাড়ি। তো গরু গাড়িতে অর্থ হবে না, তো গরুর গাড়ি গরুর গাড়ি, খানির তেল খানির তেল, সোনার বাংলা সোনার বাংলা। জয় সূচক পতাকা কোন সমাস? এটা একটা কঠিন প্রশ্ন, এটা আবার সহজ প্রশ্ন। একটু খেয়াল করো, জয় সূচক পতাকা বললে তুমি আসলে কি বুঝো? জয় বুঝো না সূচক বুঝো নাকি পতাকা বুঝো? শেষ পর্যন্ত তোমার অর্থটা ফাইন্ডিং আসে কই থেকে? পতাকা থেকে। মানে তুমি একটা পতাকা বুঝো। তাহলে পরপদের অর্থবোধন সমাস কয়টা ছিল? পরপদের অর্থবোধন সমাস ছিল হচ্ছে, ভালো মতো একটু খেয়াল করো, তিনটা। এটা কর্মধারয়, একটা তৎপুরুষ, আর একটা হচ্ছে দ্বিগু। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দ্বিগু হবে না কারণ সংখ্যা নাই, তৎপুরুষ হবে না কারণ বিভক্তি নাই, তাহলে কর্মধারয় হইতে পারে জয় সূচক পতাকা। এখন এটাকে তুমি যদি ব্যাস বাক্যে আনো, জয় সূচক পতাকা হয়ে যাবে জয় পতাকা। তাহলে জয় পতাকাতে আমি পতাকা পাই আলটিমেটলি। সুতরাং এটা হচ্ছে কর্মধারয়। কোন কর্মধারয়? এটা মধ্যপদলোপী কর্মধারয়। ওকে। তারপরে আসো কবিদের গুরু যে সমাস। ষষ্ঠী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ। কবিদের গুরু হচ্ছে কবিগুরু। তো কবিদের গুরু এর যুক্ত আছে, এর যেহেতু যুক্ত আছে একটু খেয়াল করো, এই র আর এর, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ বা ষষ্ঠী বিভক্তির চিহ্ন বা লক্ষণ। তাহলে আমি এখান থেকে কবিদের গুরু, এটা ব্যাস বাক্য, এখান থেকে তুমি যদি সমস্ত বোধ করো তাহলে হবে কবিগুরু। তাহলে কবিদের, সেখান থেকে কবিগুরু। তাইলে খেয়াল করো তো, এর লোপ পাইলো না, এর পাইলে কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। এখানে সবগুলো তৎপুরুষ বলছে, কোনটা তো কোন তৎপুরুষ সেটা বলে নাই। তাহলে একটু খেয়াল করো, তোমাকে আসলে সমাসটা নির্ণয় করা চিন্তা হবে আলটিমেটলি। শান্তশিষ্ট কোন সমাস? দ্বন্দ্ব বহুব্রী কর্মধারয় তৎপুরুষ কর্মধারয়। কারণ শান্তশিষ্ট মানে যিনি শান্ত তিনি শিষ্ট, বা যে শান্ত সে শিষ্ট। যদি দুইটা গুণ দিয়ে একজনকে বোঝায়, খুব খেয়াল করো, একটা হচ্ছে শান্ত প্লাস আরটা কি? শিষ্ট। যদি দুইটা গুণ একজনকে মিন করে, একজনকে যদি বোঝায়, মনে রাখবা ওইটা চোখ বন্ধ করে ওইটা হবে কর্মধারয়। দুইটা গুণ যদি কয়জনকে মিন করে, একজনকে মিন করে, তখন সেটা কর্মধারয় হবে। শান্ত শিষ্ট, যিনি শান্ত তিনি শিষ্ট, বা যে শান্ত সে শিষ্ট। তাহলে আমি শান্ত বলতে একজনকে বুঝাইছি, শিষ্ট বলতে কি আরেকজনকে বুঝাইছি? না, আমি একজনকে বলেছি, বলছি যে রোহান শান্ত শিষ্ট ছেলে, মানে রোহান একই সাথে শান্ত একই সাথে শিষ্ট, দুটোই। এই জন্য এগুলো যদি এমন হয়, যেমন যিনি জজ তিনি সাহেব, দেখো জজ সাহেব,
তাইলে যিনি জজ তিনি সাহেব, যেটা জজ যে তিনিই তো সাহেব, নাকি একজন জজ আরেকজন সাহেব? একজনই। তো দুটো যদি এক জায়গায় গিয়ে ভিন্ন আপতিত হয় তখন সেটা কর্মধারয় সমাস হয়। জীবন মরণ কোন সমাস? কর্মধারয় দ্বন্দ্ব বহুব্রী তৎপুরুষ। জীবন মরণকে তুমি চাইলে দুইটা অ্যাঙ্গেল এটাকে অ্যান্সার হিসেবে নিতে পারো। জীবন ও মরণ যদি এভাবে নাও তাহলে এটা এক ধরনের অর্থ, আর যদি তুমি অন্যভাবে কাউন্ট করো তাহলে অন্য ধরনের অর্থ। কিন্তু এটা অর্থটা হবে জীবন ও মরণ, জীবন মরণ। এটা দ্বন্দ্ব সমাস। কেন দ্বন্দ্ব সমাস একটু খেয়াল করে দেখো। তুমি জীবন মরণ বললে খালি মরণ বোঝো না, খালি জীবন বোঝো না, তুমি দুটোই বোঝো। তো যদি উভয় পদের অর্থ প্রধান হয়, যদি এমন হয় উভয় পদ অর্থ প্রধান, উভয় পদ অর্থ প্রধান, তখন সেটা নিঃসন্দেহে কি হবে? দ্বন্দ্ব হবে। এরপরে খেয়াল করো, কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রভাত, প্রাকৃত, অন্য, জগৎ জননী। প্রভাত প্রকৃষ্ট রূপে ভাত। আসো এটার উদাহরণ নিয়ে কথা বলি, কি কি বলে ব্যাস বাক্য নিয়ে কথা বলি। মানে হচ্ছে এখানে প্রকৃষ্ট বা উত্তম, প্রকৃষ্ট রূপে ভাত সমান সমান কি হবে? সমান সমান প্রভাত। এখন বোঝার চেষ্টা করো, আমি তোমাদের বলেছিলাম যে কর্মধারয় সমাসের ক্ষেত্রে একটা জিনিস কমন থাকবে। সেটা কি? কি বলে প্রাদি সমাসের ক্ষেত্রে একটা জিনিস কমন থাকবে, যে এদিকে পরা, পরি, অনু এগুলো, আর এখানে থাকবে কি দন্ত বিশেষ্য। এই ভাতও, এখানে ভাতও মানে খাবারের ভাত না, এটা দুই রকমের উচ্চারণ হয়। তুমি যদি শুধু ভাত বলো তাহলে খাবারের ভাত, শুধু ভাতও বললে বুঝতে হবে আলোকিত। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। এই ভাতি শব্দের অর্থ হচ্ছে আলো। তো এখন প্রকৃষ্ট রূপে ভাত ও প্রভাত একটু খেয়াল করে দেখো, এটার মধ্যে এটা হচ্ছে তোমার এই যে ভাত শব্দটা, এটা হচ্ছে প্রকৃত পক্ষে এখানে এটাকে তুমি যখন ভাঙবা, ভাঙলে এটা কৃদন্ত বিশেষ্য হবে, তার মধ্যে নাউন আছে এবং তার সাথে ধাতু, কি বলে তার মধ্যে ধাতু আছে এবং তার সাথে প্রত্যয় আছে। তাহলে প্রকৃষ্ট রূপে ভাত ও প্রভাত, এটা কৃদন্ত বিশেষ্য, এটা পরা, পরি, অনু সূত্র থেকে আসছে। তো প্রভাত, প্রগতি, এই জিনিসগুলো প্রত্যেকটা হচ্ছে প্রাদি সমাস। সপ্তাহ শব্দটি কোন সমাস সাধিত? সপ্তাহ হচ্ছে দ্বিগু সমাস। সপ্তাহ দ্বিগু সমাস কেন? কারণ এটা তুমি যদি ভাঙো তাহলে পাবা সপ্ত অহের সমাহার। সপ্ত অহের সমাহার। তো এখন সপ্ত মানে হচ্ছে সাত, অহ মানে হচ্ছে দিন, 7 দিনের সমাহার সপ্তাহ। তাহলে আমরা শিখছিলাম যদি সংখ্যা থাকে, মনে রাখবা সংখ্যা থাকলে এটা দুইটা সমাস হতে পারে, বেসিক, এর বাইরেও হয় তবে তারা খুবই নগণ্য। সংখ্যা যদি থাকে তখন সেটা সংখ্যাবাচক বহুব্রীহি হয়। সংখ্যা যদি থাকে তখন সেটা কি হয়? সংখ্যাবাচক বহুব্রীহি, অথবা সেটা হইতে পারে দ্বিগু। তাহলে সেক্ষেত্রে দ্বিগুর ক্ষেত্রে কি হবে? সংখ্যার অর্থ থাকে, এটা হলো দ্বিগুর লক্ষণ। আর সংখ্যাবাচক বহুব্রীর লক্ষণ কি বলো? সংখ্যা থাকবে ঠিক, কিন্তু সংখ্যার অর্থ থাকে না। তাহলে সংখ্যা থাকলে কি আমরা দ্বিগু বলবো? না। সংখ্যা থাকলে কি আমরা বহুব্রীহি বলবো? না। আমরা দেখব সংখ্যার অর্থ আছে নাকি সংখ্যার অর্থ নাই। যেমন দেখো, আমি বললাম দশানন, তারপরে বললাম হচ্ছে 12 হাতি, তারপরে ধরো বললাম হচ্ছে দশভুজা। এখন দশানন শব্দের অর্থ রাবণ, 12 হাতি শব্দের অর্থ শাড়ি, মেয়েদের শাড়ি, দশভুজা শব্দের অর্থ হচ্ছে দুর্গা, তার 10টা হাত থাকে। তাহলে এগুলো সবগুলোই হবে সংখ্যাবাচক বহুব্রীহি, কেননা এদের সংখ্যা আছে কিন্তু সংখ্যার অর্থ নাই। কিন্তু এই দ্বিগুর সাথে মনে করো আরো যদি কিছু উদাহরণ আমি জুড়ে দিই, এখানে যেমন আছে সপ্তাহ, তারপরে ধরো আমরা বললাম হচ্ছে শতাব্দী, তারপরে ধরো বললাম হচ্ছে ত্রিফলা, তারপরে ধরো বললাম আমরা হচ্ছে পঞ্চনদ। আর পঞ্চনদ মানে 5 নদের সমাহার। ত্রিফলা মানে হচ্ছে আমলকি, হরিতকি আর বহেরা। আমলকি, হরিতকি আর বহেরা, এই 3টা জিনিসকে তুমি যদি শুকায়া চূর্ণ করো, গুঁড়া গুঁড়া করো, মানে আর কি এটা কি বলে পাউডার বানাও, এটা একটা ঔষধ, এটার নাম ত্রিফলা। তাহলে ত্রিফলা খেলে কি হয়? ত্রিফলা খেলে পেট ভালো থাকে, চুল পড়া কমে, মানুষ দীর্ঘকাল ইয়াং থাকে ইত্যাদি। এরপরে শতাব্দী, শতাব্দী মানে তো 100 বছরের সমাহার, আমরা কিছুক্ষণ আগেই পড়েছি। তাহলে এখানে খেয়াল করে দেখো সংখ্যার অর্থ থাকছে।
এরপরে আসো প্রভাব শব্দটি কোন সমাস? অব্যয়ীভাব, প্রাদি, তৎপুরুষ, নিত্য। অব্যয়ীভাব প্রযুক্ত আছে, তৎপুরুষ অর্থে কোনো চান্স নাই, নিত্য হওয়ারও চান্স নাই, অব্যয়ীভাব হওয়ারও চান্স নাই। তাহলে এটা যেটা থাকলো সেটা হচ্ছে প্রভাব, মানে হচ্ছে প্রাদি। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে প্রাদি সমাস ডেফিনেটলি। নিচের কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাস নয়? গুরু ভক্তি, দেশভঙ্গ, চিরসখী, রথচারণ। গুরু ভক্তি এটাকে বলা হয় নিমিত্তার্থে চতুর্থী। নিমিত্তার্থে এটা কি? চতুর্থী। তো নিমিত্তার্থ বা চতুর্থী কি? আসো বলতেছি। এটাকে তুমি এভাবে করতে পারো, গুরুকে ভক্তি। এই যেখানে কে বিভক্তিটা পাইছো, এটা হচ্ছে এখানে জন্য বা নিমিত্ত এই অর্থে ব্যবহার হয়েছে। তো গুরুর নিমিত্তে ভক্তিও যদি লেখো, কোথাও কোথাও এমন লিখতে পারো তুমি, কোনো অসুবিধা নাই। গুরুর জন্য বা গুরুর নিমিত্তে ভক্তি সমান সমান কি হয়ে গেল? সমান সমান হলো গুরু ভক্তি। এটাও চলতে পারে, কোনো অসুবিধা নেই। কথা কি বুঝছো? তাহলে ভাঙা দিলাম, এটা হচ্ছে নিমিত্তার্থে চতুর্থী। আর যদি নিমিত্তার্থে বোঝায়, নিমিত্তার্থে যদি বোঝায় তখন সেটা চতুর্থী তৎপুরুষ সমাস সমাস হয়। এই নিমিত্ত শব্দের অর্থ হচ্ছে জন্য, কারো প্রতি। এরপরে দেখো নিচের কোনটি দ্বিগু সমাস? দোতলা, আকৈশোর, ভরসন্ধ্যা, বনে বাদারে। এখন খেয়াল করো, দ্বিগু সমাস হওয়ার জন্য সংখ্যা দরকার আছে। আকৈশোর মানে হচ্ছে কৈশোর পর্যন্ত। ভরসন্ধ্যা কোনোটাই মিন করতেছে না, সন্ধ্যাটা মানে এখানে সংখ্যাটা কোনো কিছু নাই। বনে বাদারে নাই, এখানে উত্তর নাই। এখানে উত্তর নাই এই জন্য বললাম। তুমি বলতে পারো ভাই এখানে তো দুই আছে, দ্বিগু সমাসের সংখ্যা থাকে, থাকলেও এই কোশ্চেনটা নেওয়া যাবে না। নেওয়া যাবে না এই কারণে, কারণ এই যে দোতলা, এটা একদম প্রতিষ্ঠিত সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি কেন? দোতলা বললে কি দুইটা তল বোঝায়? না, দুই তল বিশিষ্ট বাড়ি বোঝায়, বাড়ি বোঝায়। তাহলে আলটিমেটলি দোতলা বললে এটা বাড়িকে মিন করে, দো অথবা তল কোনো কিছুকে মিন করে না। তুমি ব্যাস বাক্য করার সময় হয়তো বা লিখবা যে দুই তল আছে যার, তারপরে লিখবা হচ্ছে দো তলা। কারণ হিসাব হচ্ছে দুই তল আছে যার, এটা এরকম ব্যাস বাক্য তো সবসময় বহুব্রীর ক্ষেত্রে হয়। আর যদি সমাহার করতে পারো ব্যাস বাক্যের ক্ষেত্রে, তখন সেটা সবসময় কিসের ক্ষেত্রে হবে? দ্বিগুর ক্ষেত্রে হবে। কথা মন দিয়ে বুঝবা। দ্বিগু মানে হচ্ছে সমাহার থাকবে, আর সমাহার অর্থে যদি তুমি করতে না পারো তখন কখনোই দ্বিগু হবে না। এখন তুমি যদি আমাকে উল্টা দিক থেকে বলো, তাহলে ভাই আমি দোতলার ক্ষেত্রে সমাহার দিয়ে ব্যাস বাক্য করবো, করতে পারবা, কিন্তু অর্থ হবে না। অর্থ না হলে সমাস হবে না কেন? দেখো, কর্মদ্বারা সমাসের সহজ দুটো উদাহরণের দিকে তাকাও। তুমি বললা যে স্মৃতি রক্ষার্থে সৌধ সমান সমান কি বললা? স্মৃতি সৌধ। খুব খেয়াল, খুব খেয়াল। আবার এখানে এসে বললা ঘরে আশ্রিত জামাই, তারপরে বললা হচ্ছে ঘর জামাই। আর এখানে এসে বললা সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, তারপরে হয়ে গেল সিংহাসন। এখন ভাই এই জায়গা যদি ধরতে না পারো, আজকে না বুঝলে আর কোনোদিন বুঝবা না। আমি তোমাদের মাস্টার ক্লাস হইলো একটু ডিপে যেয়ে পড়াচ্ছি এই কারণে, এখানে তোমার প্রচুর গ্যাপ আছে, এটা আমি জানি। দেখো এখানে বলছো রক্ষার্থে মাঝখানের পদে, এখানে বলছো আশ্রিত, এখানে বলছো চিহ্নিত। এখন আমি বলি, যদি সাফল করো রক্ষার্থের জায়গায় চিহ্নিত, চিহ্নিতের জায়গায় আশ্রিত, আশ্রিতের জায়গায় রক্ষার্থে, এরকম যদি ক্যারাবেরা লাগাও, অর্থ হয় কিনা একটু খেয়াল করো। স্মৃতি রক্ষার্থে শোধ আর স্মৃতি চিহ্নিত শোধ, বা ধরো ঘরে আশ্রিত জামাই, ঘর চিহ্নিত জামাই, বা ঘর রক্ষার্থে জামাই, অর্থ হয় কি? বুঝছো কিনা আবার কথাটা বলো। ক্লিয়ার? তাহলে তুমি বেসিকলি এখানে যেটা আনতেছো সেটা হচ্ছে সমস্ত পদে যে অর্থটা থাকে সেই অর্থের সাথে মিলে মাঝখানের পদ আনতেছো। মানে হচ্ছে তুমি স্মৃতিসৌধ বললে এমন কোন সৌধ বা স্থাপনাকে বোঝো যেটা কোনো স্মৃতিকে রক্ষা করার জন্য বানানো। কারণ আমাদের স্মৃতিসৌধ আমাদের একটা বিশাল স্মৃতিকে রক্ষা করার জন্য বানানো হয়েছে, এটা তুমি জানোই না। এই যে 1952 সালের ভাষা আন্দোলন,
তারপরে 1954 সালের যুক্ত ফ্রন্ট, তারপরে 1956 সালে শাসনতন্ত্র আন্দোলন, তারপরে 1962 সালের শিক্ষা আন্দোলন। এখানে এই যে ওই ওই পাঁচটা হয়ে গেছে ছয়ের মতো, এটাকে পাঁচ বানাই দিই প্রপারলি। হুম। তারপরে হচ্ছে তোমার 1966 সালের 6 দফা, তারপরে 1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের মুক্তিযুদ্ধ। কয়টা ধাপ দেখো তো এখানে? সাতটা হয়েছে না বেশি হয়েছে, কম বেশি হয়েছে? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7, এই সাতটা ধাপকে রিফ্লেক্ট করা হচ্ছে স্মৃতিসৌধে। তো প্রথমটা ছোট, তারপরটা আর একটু বড়, তারপরে আর একটু বড়, আর একটু বড়, আর একটু বড়, আর একটু বড় করা হয়েছে। 1 2 3 4 5 6, এই সাত আর একটু বড়, এই হচ্ছে স্মৃতিসৌধ। তো আমরা সামনের দিক থেকে এই অংশটাকে দেখি, পিছনে তো দেখি না। সামনের দিক থেকে দেখবা না, পাশে দাঁড়ালে দেখতে পাবা। তাইলে এইভাবে এখান থেকে যাবা আর কি। হ্যাঁ, এই যে 71, 69, 66, 62, তারপরে তোমার 56, 54, তারপরে 52, 47 দেশভাগের পরে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদের এই জার্নি কত বছরের? আমাদের টোটাল জার্নিটা হচ্ছে তোমার প্রায় 24 বছরের। এর মধ্যে আমাদের জাতীয় জীবনে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন বড় বড় অর্জন আছে, ঠিক? এই অর্জনগুলোকে রিফ্লেক্ট করার জন্য আমরা এই সৌধ বা এই স্থাপনা নির্মাণ করেছি। বুঝতে পারছো? আমরা শেষমেশ বলেছি 30 লাখ শহীদের স্মৃতিকে রক্ষা করার জন্য। এই 30 লাখ শহীদ 71 রক্ত দিয়েছেন, পিছনে এরকমের একটা আরো নির্যাতনের ইতিহাস আছে। এই যে সাতটা স্তম্ভ স্মৃতিসৌধের, এই স্তম্ভগুলো এই সাতটা আন্দোলনকে রিফ্লেক্ট করে। তো স্মৃতি রক্ষার্থে সৌধ অত সহজ মনে করো না। ইচ্ছা করলো আর আশ্রিত ঢুকাই দিলা, ইচ্ছা করলো আর চিহ্নিত করে দিলা, অত সোজা হলে কেমনে হবে গো জীবন? তাহলে ঘরে আশ্রিত জামাই কেন বলছো, ঘর চিহ্নিত কেন বলছো না? যে ভদ্রলোক বিয়ের পরে শ্বশুর বাড়ি থাকেন, উনি ঘর জামাই বিবেচিত হন কেন? উনি যেখানে থাকছেন থাকছেন সেটা তার নিজের বাড়ি না, ওটা তার শ্বশুরের বাড়ি। সেখানে তিনি আশ্রিত। তো সেখানে তিনি যদি আশ্রিত হয়ে থাকেন, ভালো মতো বুঝবা, সেখানে তিনি যদি আশ্রিত হয়ে থাকেন, মালিক না হয়ে থাকেন, তাহলে আমরা এই কথাটাই তো বলবো, ঘরে আশ্রিত জামাই। ঠিক একইভাবে বলবো সিংহ চিহ্নিত আসন, মানে এমন একটা আসন যেটা সিংহকে রিফ্লেক্ট করে। তাহলে তুমি খেয়াল করে দেখো, স্মৃতি রক্ষার্থে সৌধ, ঘরে আশ্রিত জামাই, সিংহ চিহ্নিত আসন, প্রত্যেকটা কথার ভাইটাল অর্থ আছে, আন্দাজি বসাইনি। মানে তুমি সমস্ত পদ বললে যে কথাটা বুঝেছো, ওই কথাটাকে একটা অর্থবোধক শব্দ দ্বারা ব্যাস বাক্যে নিয়ে এসে প্রকাশ করা লাগবে। বুঝছো? তো এখানে তুমি যদি এসে বলো নিজের মতো করে, যদি বলে দাও যে 2 তলার সমাহার, তো 2 তলার সমাহার হলে 2 তলা হবে না। 2 তল আছে যার, এমন বাড়িকে বলা হয় দোতলা। ক্ষুদ্র ভ্রাতাগণ, ক্ষুদ্র ভগিনীগণ, বুঝিতে পারিয়াছ? উপলব্ধি করিয়াছ কি? মস্তিষ্কের মর্মে কি পৌঁছিয়াছে আমার কথা? এখন আসো, আমরা তাহলে পরের অংশে চলে যাব। তাহলে এখানে কি নাই ভাইয়া? এখানে উত্তর নাই, সঠিক উত্তর আমরা এখানে পাইনি। কোনটি কর্মধারয় সমাসের প্রকারভেদ নয়? উপমানবিত, রূপক, প্রমিত। প্রমিত, এটা এটা কর্মধারয় সমাসের অংশ না। কারণ বাকিগুলো সবগুলোই উপমান উপমিত, কর্মধারয়, রূপক মানে কর্মধারয়। রূপক সামনে কোনো এক্সাম্পল পাইলে রূপক বিস্তারিত আলোচনা করে দেবো, এখনো যাচ্ছি না। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সমাসের উদাহরণ? খোশ মেজাজ, বেপরোয়া, কানে খাটো, পণ্ডিত মূর্খ। পণ্ডিত মূর্খ কেন? এটা তুমি যদি ব্যাস বাক্য করো, যিনি পণ্ডিত, যিনি পণ্ডিত, দেখো কত হাস্যকর জিনিস। হ্যাঁ, যিনি পণ্ডিত তিনি মূর্খ। এখন বলো, যে বেচারা পণ্ডিত এ বেচারা মূর্খ হয় কেমনে? সে যদি মূর্খ হয় তাহলে সে পণ্ডিত হইলো কেমনে? আর সে যদি পণ্ডিতই হইলো তাহলে সে মূর্খ হইলো কেমনে? এই পণ্ডিত মূর্খ কথাটা অর্থগত ভাবে কি নয়, স্বয়ং সম্পূর্ণ নয়, এখানে ভেজাল আছে, দেয়ার ইজ ঝামেলা। তো ঝামেলা থাকার কারণে আমরা এটাকে কি বলছি? আমি বলছি নিবন্ধনে সিদ্ধ। এখন ব্যাস বাক্য হিসাব করলে নিবন্ধনে সিদ্ধ হয়। সমাজে পণ্ডিত মূর্খ কথাটার একটা ব্যবহার আছে, অনেক ক্ষেত্রে জ্ঞান পাপী বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। ওকে, তারপরে আসে দেখো, অনেক জায়গায় আসছে এই প্রশ্নটা। জাহাঙ্গীরনগরের ডিতে আসছে, জাহাঙ্গীরনগরের ইতে আসছে, 19-20, আবার 21-22, 1 বছর গ্যাপ দিয়ে। আর ডিতে আবার আসছে 22-23-এ। বুদ্ধিজীবী শব্দটি কোন ধরনের সমাস? কর্মধারয়, বহুব্রীহি, তৎপুরুষ দ্বন্দ্ব। এটা বহুব্রীহিও হয় তৎপুরুষও হয়, দুটোই হইতে পারে।
দুই সেন্সে তুমি যদি নাও, তবে এখানে আমরা তৎপুরুষ নিব। তৎপুরুষ নিব এই কারণে বুদ্ধি দ্বারা জীবী, এই অর্থে নিব হচ্ছে বুদ্ধিজীবী। কিন্তু প্রকৃতপক্ষে এটা বহুব্রীহি হইলেও খুব খারাপ কিছু হবে না, খারাপ কিছু হবে না এই জন্য কারণ বুদ্ধিজীবী বলতে না বুদ্ধি না জীবী এমন কাউকে মিন করে না, এমন একজনকে মিন করে যিনি তার বুদ্ধির দ্বারা জীবিকা অর্জন করেন। যেমন ধরো একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তার জীবিকা অর্জনের মাধ্যম কি? তার নলেজ। উনি ডায়াসে দাঁড়াবেন, তার কাছে মাস্টার্স পড়ুয়া লোকজন আসবে, এসে বসবে। তো মাস্টার্স পড়ুয়া বা অনার্স পড়তেছে, ইন্টারমিডিয়েট পাস, তার উচ্চশিক্ষা নিচ্ছে, তারা স্যারের কথা শুনতেছে বসে। তাইলে উনি ওনার নলেজ, ওনার জ্ঞান উনি ছেলেদেরকে শেখাচ্ছেন, দিচ্ছেন, তাই না? আবার উনি দেখবা যে অনেক বড় বড় কর্পোরেট অফিসে বা সরকারি অফিসগুলোতে যাবেন, ওখানে অনার্স মাস্টার্স পাশ করার পরেও ধরো চাকরি করতেছে, 5-10 বছর হয়ে গেছে, তাদেরকে গিয়ে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট শেখাবেন। তো উনি একজন নলেজেবল পার্সন, উনি ওনার জ্ঞানকে বিতরণ করছেন, তাই না? ওনার বুদ্ধির দ্বারা উনি জীবিকা উপার্জন করতেছেন। তো বুদ্ধির দ্বারা যেহেতু জীবিকা উপার্জন করতেছেন, তাহলে উনি বুদ্ধির দ্বারা জীবিকা উপার্জন করেন, মানে তিনি বুদ্ধিজীবী। তাহলে এখানে খেয়াল করো তো, না বুদ্ধি না জীবী একটা ব্যক্তিকে মিন করে কিনা? একটা ব্যক্তিকে মিন করে। তো সেক্ষেত্রে এটা কি করা যাবে? বহুব্রীহি নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তৎপুরুষ নেওয়ার বেশি বইগুলোতে তৎপুরুষ বেশি প্রচলিত, এই জন্য আমরা তৎপুরুষ নিয়েছি। এটার ব্যাস বাক্য যদি এভাবে নাও যে বুদ্ধি দ্বারা জীবী, তাহলে বুদ্ধিজীবী। ওই অর্থে আর কি, বুদ্ধি দ্বারা যিনি জীবিকা উপার্জন করেন বা তার জীবন ধারণ করেন, ওই অর্থে এটাকে তৎপুরুষ নেওয়া হয়। বাট বহুব্রীহি নেওয়ার সুযোগ আছে, কর্মধারয় নেওয়া যাবে না, দ্বন্দ্ব নেওয়া যাবে না। নিচের কোনটি অলোক তৎপুরুষ সমাস নয়? ও আচ্ছা, এখানে এটা এই জন্য বলে দিলাম যে যদি বাই এনি চান্স তুমি এখানে তৎপুরুষ না পাও কোনো ক্ষেত্রে, কোনো পরীক্ষায় বা কোনো সেশনে, তুমি এটাকে বহুব্রীহি নিতে পারবা। এটা 22-23 ছিল, বুদ্ধিজীবী কথাটা আসছিল আর কি। হ্যাঁ, নিচের কোনটি অলোক তৎপুরুষ সমাস? তেলে ভাজা, লাল পেড়ে, মধুমাখা, গ্রাম ছাড়া। তেলে ভাজা এটা অলোক তৎপুরুষ। এটার দুইটা সমাস হয়, অলোক তৎপুরুষও হয় আবার তৃতীয় তৎপুরুষও হয়। তৃতীয় তৎপুরুষ কেমনে হয় আগে এটা দেখাই। দেখো আমি বললাম তেল দ্বারা ভাজা সমান সমান হবে তেলে ভাজা। তেল দ্বারা ভাজা, তেলে ভাজা। আর শুধু তেলে ভাজা যেটা, এটা কিভাবে অলোক তৎপুরুষ হয়? আমি বললাম তেলে ভাজা, এখন তুমি কি বলবা? তেল ভাজা না, তুমি বলবা তেলে ভাজা। এই তেলে ভাজা, তেলে ভাজা, ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, এগুলো একইভাবে অলোক তৎপুরুষও হয়, অলোক সপ্তমী তৎপুরুষ, আবার তৃতীয় তৎপুরুষ হয়। কিভাবে দেখো, আমি যখন বলি তেলে ভাজা, তখন বুঝতে পারি তেলে কোনো কিছুকে আমি ভাজছি। যেমন ধরো সিঙ্গারা, তেলটাকে ভাজছি না, তেলের ভিতরে অন্য কিছুকে ভাজছি। ঘিয়ে ভাজা মানে ঘি দিয়ে অন্য কিছুকে আমি ভেজে নিয়েছি, ধরো একটা চিকেন ভাজলাম ঘি দিয়ে, ওরকম অর্থে। তো সেক্ষেত্রে তুমি যদি এখানে এসে এ বাদ দিয়ে দাও, যে এটা এই জায়গায় আসতেছে, যদি এখান থেকে বাদ দাও, তাহলে হবে তেল ভাজা। তেল ভাজা মানে আমি তেলটাকে ভাজলাম, তো তেল ভাজলাম মানে তো ফাইন্ডিংস নাই, তেলের ভিতরে অন্য কিছু ভাজলাম, সেই জায়গা থেকে ফাইন্ডিংস আছে। সো উত্তর যখন তুমি নিবা, উত্তর তেলে ভাজা, তেলে ভাজা। হ্যাঁ, তৃতীয় তৎপুরুষ নিতে পারবা কখন? যদি এটাকে এমন ব্যাস বাক্য করো, ব্যাস বাক্য করতে হবে তেল দ্বারা ভাজা, তখন তেলে ভাজা। তাহলে নিচের কোনটি অলোক তৎপুরুষ সমাস? তেলে ভাজা। তো মনে রাখো এটাকে তৃতীয় তৎপুরুষ নেবার সুযোগ আছে এবং সেটা ভ্যালিড, কোনো অসুবিধা নাই। খেয়াল খুশি কোন সমাস? দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। খেয়াল খুশি মাঝখানে হাইফেন আছে না? তো হাইফেনের একটা লক্ষণ আছে, তোমাদেরকে শিখাইছিলাম তো। হাইফেন যদি থাকে তখন তাকে আমরা কি সমাস বলি? হাইফেন থাকলে তখন তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। সিম্পল, এখানে এত ভেজালের দরকার নাই, হাইফেন আছে মানে আমরা দ্বন্দ্ব নেওয়ার সুযোগ আছে। মন মাঝি শব্দটি সঠিক ব্যাস বাক্য। আমরা রূপক পাইছি, এখন আমরা এটাকে বুঝাই দিব। রূপক, মন মাঝি, মন রূপ মাঝি। এখন খেয়াল করে দেখো, মন রূপ মাঝি, রূপ শব্দের অর্থ একই। এই রূপ শব্দের অর্থ কি? রূপ শব্দের অর্থ হচ্ছে একই, মানে সেম, কোনো পার্থক্য নাই। আসো রূপক কর্মধারয়টা একটু বুঝাই দিচ্ছি। আমরা উপমান এবং উপমিতার মধ্যে বলছি, উপমানে বলছে সত্য তুলনা, উপমিতার মধ্যে বলছে মিথ্যা তুলনা, তবে তুলনা। আর মন মাঝির মধ্যে বলছে দুটো মিলেমিশে এক হয়ে যাবে, মানে রূপকের ক্ষেত্রে মনে রাখবা। তাহলে রূপক সমস্ত পদের দুটি অংশের মধ্যে
সমস্ত পদে দুটি অংশের মধ্যে অভেদ বা অভিন্নতা থাকে। এখন একটু যদি মনোযোগ দেই, এই জায়গাটাকে আমরা কিভাবে গ্রিপ করতে পারি চাইলে, আসো সহজে বুঝি। বুঝি সমস্ত পদের দুটি অংশের মধ্যে অভেদ বা অভিন্নতা থাকে। এই অভেদ কি বা অভিন্নতা বলতে কি মিন করে? দুটো মিলেমিশে এক হয়ে যাবে, এটা মিন করে। যদি পূর্বপদ দিয়ে বোঝায় পানি, পরপদ দিয়ে বোঝাবে পানি। যদি পূর্বপদ দিয়ে বোঝায় আগুন, পরপদ দিয়েও আগুন। পূর্বপদ দিয়ে আকাশ, পরপদ দিয়েও আকাশ। মিলেমিশে একাকার হয়ে গেলে তার নাম রূপক। এবং মনে রাখবা, এই রূপকের মধ্যে একটা স্পিরিচুয়াল ব্যাপার থাকে। একটা স্পিরিচুয়াল ব্যাপার থাকে। হোয়াট ডাজ ইট মিন বাই স্পিরিচুয়াল? স্পিরিচুয়াল মানে হচ্ছে আত্মিক, আধ্যাত্মিক, দুনিয়াবি না, পৃথিবীমুখী না। যদি পৃথিবীমুখী না হয়, জাগতিক জীবনের হিসাব কিতাবের সাথে যার সম্পর্ক থাকবে না, সেটা আধ্যাত্মিক, আত্মিক বা স্পিরিচুয়াল হয়। আমি তোমাকে দুটো গানের লিরিক বলি, তাহলে বুঝতে পারবা একটা হচ্ছে জাগতিক, একটা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল। যেমন ধরো, হাতে লাগে ব্যথারে হাত ছাইরা দাও সোনার দেওরারি, এটা একটা গান। আরেকটা গান হলো মন আমার দেহ ঘড়ি সন্ধান করে কোন মেস্তুরি বানায় আছে। আচ্ছা, প্রথম গানের লিরিকে হাতে লাগে ব্যথারে হাত ছাইরা দাও সোনার দেওরারি, অর্থাৎ দেবর হাত ধরে ফেলছে, কার? ভাবির। আর ভাবি বলতেছে হাতে লাগে ব্যথারে হাত ছাইরা দাও সোনার দেওরারি। এখানে দেখো তো, দেবরে ভাবির হাত ধরছে, এটা দুনিয়াবি কথা। আবার ভাবি কইতাছে হাতে ব্যথা লাগে হাত ছেড়ে দাও। এখন যে ভাষায় বলতেছে, এটা আসলে হাত ছাড়ার কথা কইতেছে না, ভালো করে ধরার কথা কইতেছে। এই নার মধ্যে হ্যাঁ আছে আর কি, বুঝতে পারছো? মানে এক ধরনের প্রশ্রয়। যদি ছাড়তে বলতো তাহলে বলতো আমার হাত ছাড়, তাহলে কানের নিচে তুমি একদম হাত ধরে লেখেন বেয়াদব। এটা না বলে বলছে হাতে লাগে ব্যথারে, পরে লাইনটা খেয়াল করো, হাত ছাইরা দাও সোনার দেওরারে, মানে কি প্রশ্রয়, কি ডেঞ্জারাস কথা। পুরাটাই অশ্লীল, 100% দুনিয়াবি কথা। আচ্ছা, কিন্তু যদি এমন হয় মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তরি বানায় আছে, তো দেহটা কি? ঘড়ি। এখন আমি সন্ধান করছি আমার এই দেহ ঘড়িটা কে বানাইছে। ঘড়ির মধ্যে একটা মেকানিজম থাকে, যন্ত্রপাতি থাকে, টিক টিক করে বাজে, ব্যাটারি থাকলে ব্যাটারি খুলে ফেললে এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আমার একটা বডি, এটা একটা মেকানিজম, একটা যন্ত্র টিক টিক করে বাজতেছে। এখানে তুমি হাত দিয়ে যদি ধরো, হার্টের অবস্থান বুঝতে পারবা, সে টিক টিক করে বাজছে। তো যেদিন তোমার ভেতর থেকে রোহ বেরিয়ে যাবে, সেদিন তুমি লাশে রূপান্তর হবা, আর বাঁচবে না। এই জন্য এই গানের যিনি লেখক, আব্দুর রহমান বয়াতি, উনি এই কথাটাই বোঝাচ্ছেন যে আমার এই দেহ ঘড়ি বানাইছেন যিনি, অর্থাৎ মহান রব, সৃষ্টিকর্তা, তাকে আমি সন্ধান করি, তাকে আমি বুঝতে চাই, পাইতে চাই। তাহলে 100% স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক, এটুকু বুঝছো? তো রূপকের মধ্যে এরকম একটা স্পিরিচুয়াল ফ্লেভার তুমি পাবা, কিছুটা আধ্যাত্মিক বিষয় মনে হবে, একটু আধ্যাত্মিক আধ্যাত্মিক মনে হবে। আসলে একটু দেখাই, মন মাঝি দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু মন মাঝির ব্যাখ্যাটা কঠিন, তো এই জন্য একটু পরে দিব, বাকিগুলো একটু দিয়ে নেই। যেমন দেখো, জ্ঞান প্রদীপ। জ্ঞান প্রদীপ বললে, প্রদীপ মানে আলো, জ্ঞান মানেও আলো, দেখো দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপরে ধরো বিদ্যাসাগর। বিদ্যা সাগর মানে তো বিশাল, বিদ্যাও তো বিশাল, বিদ্যা তো সাগরের মতো গভীর, অতল, সীমা নাই, পরিসীমা নাই। আবার দেখো প্রেম ডোর। প্রেম শব্দ তো প্রেম বুঝো, ডোর মানে বন্ধন, তো প্রেম তো বন্ধন, ডোর মানে আবার দরজা মনে করো না, আবার উল্টা বুঝো না। তারপরে যেমন ধরো শোকানল। অনল সবকিছু পুরায় দেয়, শোক বা দুঃখ, কষ্ট সবকিছু পুরায় দেয়। তারপরে যেমন ধরো হচ্ছে ক্রোধানল। ক্রোধ বা রাগ অনলের মতো আগুন, সবকিছু পুরায় দেয়, ছারখার করে ফেলে, কিচ্ছু রাখে না। তারপরে যেমন ধরো হচ্ছে যৌবন সূর্য। সূর্যের ধর্ম যেমন শক্তি এবং উত্তাপ, যৌবনের ধর্ম এমন শক্তি এবং উত্তাপ, সুতরাং এটাও সেম। তারপরে যেমন ধরো মন মাঝিতে আমরা আসলাম, এ হলো গিয়ে মন মাঝি। তো মাঝির কাজ কি? নৌকা বাওয়া। মনের কাজ কি? নৌকা বাওয়া। যদি এক করতে হয়, অভেদ বা অভিন্ন বুঝাইতে হয়, আমাকে প্রমাণ করতে হবে যে মাঝির কাজ নৌকা বাওয়া, মনের কাজও নৌকা বাওয়া। কিভাবে প্রমাণ করব আমি? মাঝির কাজ নৌকা সে পরিচালনা করে। মাঝির নৌকাটা কাঠের হয়, স্টিলের হয় না, লম্বা হয়, বড় হয়। আর মনের নৌকা হয় 3.5 হাত। এই 3.5 হাতের নৌকাটা হচ্ছে তোমার দেহটা। অর্থাৎ মন হচ্ছে এখানে নফস, যে দেহের উপরে প্রভাব বিস্তার করে তোমার দেহকে কন্টিনিউ বিভিন্ন পথে পরিচালনা করে।
খারাপের দিকে নিয়ে যায়, নফসের ধোকায় পড়ে তুমি সমানে পাপ করছো। কথা বুঝছো? এই জন্য আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে জিহাদে আকবর বা বড় জিহাদ হচ্ছে সেটা যেটা নফসের বিরুদ্ধে করা হয়, মনের কুপ্রবৃত্তি বা খারাপ ধারণার বিরুদ্ধে করা হয়। কথা কি বুঝতে পারছো? মনকে আল্লাহর রাস্তায় রাখা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। তো এখানে দেখো মাঝির কাজের সাথে মনের কাজ মিলেমিশে একাকার। এই জন্য মন রূপ মাঝি, মানে যেটা মন সেটাই মাঝি, এর নাম হয়েছে গিয়ে মন মাঝি। কথা বুঝছো নাকি আমি একাই বুঝলাম? ওকে, এরপরে আসো পথের রাজা, রাজপথ, তৎপুরুষ সমাস। আগেটা পরে যে পরেরটা আগে আসে, এটা তৎপুরুষের, এটা ব্যতিক্রম রূঢ়ের মধ্যে পাবা। পথের রাজা, রাজা গেছে পরে, আর রাজপথ বললে এটাকে তুমি যখন পথের রাজাকে যখন ব্যাসবাক্য বলবা তখন বলবা হচ্ছে রাজপথ। তো রাজপথের রাজাকে পথ পরে উল্টা হয়ে গেছে, এমনটা হবে, হতে পারে, কোনো অসুবিধা নেই। গাছ পাকা, এটি কোন সমাস? সপ্তমী তৎপুরুষ। গাছ পাকা মানে হচ্ছে গাছে পাকা। এই যে গাছ পাকা মানে এটা কোথায় পাকছে? গাছে পাকছে। গাছ পাকা মানে হচ্ছে গাছে পাকা। তারপরে খেয়াল করো, কোনটি বহুব্রী সমাসের উদাহরণ? সেতার, তেতলা, চিনি পাতা, অর্ধপদ। এখান থেকে দুটোই হয়, সেতারও হয় তেতলাও হয়। তেতলা মানে তিনতলা, ওই অর্থ যদি তুমি নাও তিনতল বিশিষ্ট, সেক্ষেত্রে তেতলা। দোতলা তেতলা বলি না আমরা, তিনতলা বলি, তেতলাও বলি। তেতলাও হয় সেতারও হয়, কোনো অসুবিধা নেই। চিনি পাতা অর্ধপদ হবে না, তেতলা সেতার দুটোই হবে। তবে বেশি প্রচলিত উত্তর অর্থে আমরা সেতার নিব, কারণ সেতার ম্যাক্সিমাম বইতে উল্লেখ আছে বহুব্রী সমাস হিসেবে। বুঝতে পারছো? তিন তার আছে যার, তাকে বলে সেতার। সে শব্দের অর্থ তিন। কোনটি নিত্য সমাস? কলেছাটা, জলমাত্র, জয়ধ্বনি, ভব নদী। এটা হচ্ছে জলমাত্র, কেবল জল। মাত্রা থাকলে কেবল হয়। রদ বদল কোন ধরনের সমাস? দ্বন্দ্ব, অব্যয়ীভাব, তৎপুরুষ, কর্মধারয়। এটা নিয়ে নানান অ্যাঙ্গেলে, নানান ভাবে, নানান ডাইমেনশনে তুমি চাইলে কি করতে পারবা? ব্যাখ্যা করতে পারবা। কারণ একটু খেয়াল করো, রদ বদল, এই রদ কথাটাকে তুমি যদি অব্যয় ধরো, রদ, রদকে যদি তুমি অব্যয় ধরো, রদ অব্যয় হয়, সেক্ষেত্রে এটা হবে অব্যয়ীভাব সমাস, এবং এটাই সবচেয়ে যৌক্তিক। তারপরে আসো, নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস নয়? সত্যবাদী, পকেটমার, কলের গান, ছাড় পোকা। বড় একটা প্রশ্নের, একদম সাগর প্রশ্নের মধ্যে পড়ে গেলাম আমরা। সত্যবাদী উপপদ তৎপুরুষ, পকেটমার উপপদ তৎপুরুষ, তারপরে তোমার হচ্ছে কলের গান উপপদ তৎপুরুষ না, ছাড় পোকা যেটা এটা উপপদ তৎপুরুষ না। এখন আমি কই থেকে উত্তর নিয়েছি, কিভাবে নিয়েছি, ব্যাখ্যা দিব। কলের গান, তুমি এটাকে আবার এদিকে সমস্ত পদ লিখতে হবে কলের গান। তাইলে কলের গান, কলের গান যা ছিল তাই, কোনো এদিক ওদিক নাই। কলের গান, কলের গান, সিম্পল। এখন খেয়াল করো, তুমি যদি এই জায়গায় সমস্ত পদ তৈরি করার সময় যদি তুমি এ বাদ দিয়ে নাও, কলের এই জায়গার মধ্যে তুমি যদি রটা বাদ দিয়ে দাও, দিয়ে তুমি যদি লেখো কলে গান, ধরো তুমি লিখলা কলে গান, তুমি ধরো লিখলা হচ্ছে কলে গান, তাহলে বলো এটার কোনো অর্থ আছে? কলে গান বললে কিন্তু কোনো অর্থ নাই। তাহলে কলের গান, কলের গান যা আছে তাই। সেক্ষেত্রে এটার আইডেন্টিফিকেশন কি হবে? আইডেন্টিফিকেশন হবে অলোক, ষষ্ঠী, তৎপুরুষ। এটা হবে আইডেন্টিফিকেশন। এখন ছাড় পোকা যেটা, এটা তো প্রশ্নরাজি তৎপুরুষ সমাস নয়, তাহলে কলের গান নয়। তাহলে সত্যবাদী, ছাড় পোকা, পকেটমার সব উপ তৎপুরুষ হবার কথা। বাট আমি দ্বিমত করেছি, ছাড় পোকা যেটা এটা উপ তৎপুরুষ নয়। কিভাবে নয়? নবম দশম শ্রেণীর মাধ্যমিকের মনির চৌধুরীর বইয়ের 66 পেজে ওইখানে উপ তৎপুরুষের ছাড় পোকাকে এক্সাম্পল অন্তর্ভুক্ত করা আছে। কিন্তু মডার্ন সেন্সে তুমি যদি দেখো তো এটা ভুল। কেন? কারণ আমরা জানি উপ তৎপুরুষে একটা প্রথমে থাকে হচ্ছে কৃদন্ত পদ, এটা তোমাদের পড়েছি কিছুক্ষণ আগে। তারপরে থাকে হচ্ছে উপপদ, আর উপপদ সবসময় নাউন হয়। তো এখন কৃদন্ত পদটার উপপদটা যদি বসাইতে চাও, এখানে সিস্টেম অনুযায়ী ছাড় হবার কথা শুরুর দিকে নাউন, পোকা হবার কথা কৃদন্ত পদ। তো পোকা তো কৃদন্ত পদ না, কারণ কৃদন্ত পদ হওয়ার জন্য ভিতরে ধাতু থাকা লাগবে। ধাতু তো নাই, তো ধাতু না থাকলে তো কৃদন্ত পদ হওয়ার কোনো সুযোগও নেই। তাহলে আমরা কি করব? ছাড় পোকার ব্যাখ্যা হচ্ছে এই, ছাড় যে পোকা সমান সমান হলো ছাড় পোকা।
এখন বোঝার চেষ্টা করো এই জায়গাটা, মনোযোগ দিও, হ্যাঁ। দেখো, ছাড় যে পোকা, ছাড় পোকা। আচ্ছা ভাইয়া, এই ছাড় শব্দের অর্থ কি? এই ছাড় শব্দের অর্থ হলো সামান্য। ছাড় যে পোকা মানে হচ্ছে সামান্য যে পোকা, আর পোকা তো কৃদন্ত পদ হবেই না। ছাড় পোকা বললে আমরা পরপদের অর্থ প্রধান পাই, একটা পোকা পাই, তাহলে এটা কর্মধারয় সমাস, মধ্যপদলোপী বা সাধারণ কর্মধারয় সমাস। কৃদন্ত পদ সবসময় নাউন হয়, কিন্তু ছাড় সামান্য, সামান্য মানে এটা বিশেষণ হয়েছে। কৃদন্ত পদ সবসময় নাউন হয়, আর এটা হয়ে গেছে বিশেষণ। আর পোকা কথাটা কখনোই কৃদন্ত পদ হতে পারে না। মানে ছাড় পোকা বললে আমরা পাই হচ্ছে পোকা, এটা পরপদের অর্থ প্রধান, 1 নম্বর। আর এখানে কৃদন্ত পদ এবং উপপদ নাই। থাকতে হইলে পোকাটা কৃদন্ত পদ হবার কথা, ছাড়টা উপপদ হবার কথা। তো উপপদ হওয়ার জন্য বিশেষ্য বা নাউন হওয়া আবশ্যক, কিন্তু ছাড় মানে সামান্য, এটা বিশেষণ, মিলছে না। পোকার ভিতরে কৃদন্ত পদ হওয়ার জন্য ধাতু দরকার, ধাতুও নাই। তাহলে কোন দিক থেকে এটা উপপদ তৎপুরুষ সমাসের সিস্টেম ফলো করে না। এরপরে আসো কথায় পটু। এটা এখান থেকে যদি নাও, বেতিয়ার বহুব্রী, প্রত্যন্ত বহুব্রী, অলোক বহুব্রী, মধ্যপদ লোপী, অলোক বহুব্রী নিতে পারো। কথায় পটু যে, কথায় পটু মানে কথাবার্তায় খুব চালু। কথায় পটু যে সমান সমান কথায় পটু। তুমি কথা পটু নিলে তো আর হবে না, নিতে হবে কথায় পটু। তো এখানেও যে বিভক্তি ছিল, এখানেও সেটা বহাল আছে, এই জন্য কথায় পটু, কথায় পটু। সংবাদপত্র কোন ধরনের সমাস? মধ্যপল্লবী কর্মধারয় সমাস। সংবাদ বিষয়ক পত্র বা সংবাদ বহনকারী পত্র। আমরা শব্দের ঠিক বেশ বাক্য সে তুমিও আমি, এটাই ঠিক। সে মানে 3, তুমি মানে 2, আমি মানে 1। 321, সে তুমি ও আমি। এরপরে সমাসবদ্ধ দীর্ঘ শব্দটিকে সমস্ত পদ বলা হয়, যেটা আমরা ডান দিকে এসে বড় শব্দটা পাই। রক্তকমল শব্দটি কোন সমাস? এটা নিয়ে বড় ধরনের ভেজাল আছে, তবে এখানে ভেজাল হবে না, এখানে সোজা কর্মধারয় নিয়ে নিব। কারণ কর্মধারয়ের মধ্যে যদি মান অথবা মিত দিয়া প্যাচ দিত তাহলে সমস্যা ছিল আর কি, এই জন্য বলছিলাম ভেজাল। আর যেহেতু শুধু কর্মধারয় দিয়ে রাখছে, কোনো অসুবিধা নাই। সুগন্ধি কোন সমাস? সুগন্ধি বহুব্রী সমাস। সুগন্ধি, সুগন্ধা, যেভাবে আসুক বহুব্রী হবে। গজানন শব্দটি কোন সমাস? গজ আনন যার। দেখো, গজ আনন যার সমান সমান হচ্ছে গজানন। তো এই গজানন শব্দের দ্বারা এই যে কার্তিকের বড় ভাই গণেশকে বোঝায়। কার্তিকের বড় ভাই কাকে বোঝায়? গণেশকে বোঝায়। এই গজ মানে হচ্ছে হাতি, হাতির আনন বা হাতির মুখ আছে তার। প্রত্যহ, প্রতি ওহ। তো প্রতি ওহ হইলে সেটা, এখানে তুমি যদি প্রর সিস্টেম দেখো তাহলে সেটা প্রাদি হবার কথা। প্রতি অহ, প্রত্যহ, সেই সিস্টেমে দেখলে এটা প্রাদি হয় নিঃসন্দেহে। আবার এখানে তুমি যদি অব্যয়ভাব থাকতো তাহলে আমরা একটা রিস্ক নিতে পারতাম প্রকে ধরে, বাট এটা প্রাদি নেওয়াটা বেশি যুক্তিযুক্ত। এরপরে হচ্ছে বেওয়ারিশ কোন সমাসের উদাহরণ? বেওয়ারিশ বহুব্রী সমাস, নাই কোনো ওয়ারিশ বা মালিকানা যার তারা বেওয়ারিশ বলে। আইন আদালত দ্বন্দ্ব সমাস, আইন এবং আদালত দুটোকেই মিন করে। মাথায় পাগড়ি কোন সমাস? মাথায় পাগড়ি হচ্ছে অলুক বহুব্রীহি। কারণ মাথায় পাগড়ি বলে তুমি মাথাও বুঝো না, পাগড়িও বুঝো না, যাকে বুঝার সে হচ্ছে একটা জামাই, তুমি তাকে বুঝো, এই জন্য এটা অলুক বহুব্রীহি সমাস। নিচেগুলি নই তৎপুরুষ সমাসের উদাহরণ। অনাচার, মনে রাখবা, নাবাচক অব্যয় যুগে, নাবাচক অব্যয় যুগে বিশেষ্য পদ হয় এই সমাসটা। নাবাচক অব্যয় যুগে আলটিমেটলি বিশেষ্য পদ হয়। নয়ন কমল, এর যথার্থ বয়স বাক্য হলো নয়ন কমলের ন্যায়, চোখটা পদ্মের মতো, এই অর্থে। নিচে করে নই তৎপুরুষ সমাস উদাহরণ। বেতাল, বাদরনাথ, তেলে বাদা, চন্দন চর্চিত। বেতাল, তাল নাই এরকম, এটাও নই তৎপুরুষ ও নাবাচক অব্যয় যুগেই হয়। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদে কোনটি অসামঞ্জস্যপূর্ণ? অহিনকুল, কারণ অহিনকুলটা বিরোধার্থক। আর বাকিগুলোর দিকে খেয়াল করো, এগুলো বিরোধার্থক না। চা বিস্কুট জিনপুরি মাসি পিসি সবগুলো হচ্ছে তোমার মিলনার্থক দ্বন্দ্ব।
সবগুলো কি মিলনার্থক, এটা বিরোধার্থক। এই জন্য জজ সাহেব যিনি জজ তিনি সাহেব কর্মধারয়। প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে উপমেয় বলে। সহজ করে না বললে বুঝবা না। কাজল কালো চুল। আমি বললাম মেয়েটির কাজল কালো চুল, এখন আমার সামনে কি কাজলের বাক্স না মেয়েটার চুল? আমার সামনে প্রত্যক্ষ অবস্থায় আছে চুলটা, বুঝছো? সো ভ্রমর কৃষ্ণ কেশ বইতে ব্যাখ্যায় আছে। আমি অথবা কাজল কালো চুল, কাজলের নেই কালো চুল, সবটা একটা ব্যাস বাক্য হতে পারে। বা ভ্রমর কৃষ্ণ কেশ, দেখো ভ্রমর, ভ্রমরের মতো কালো কেশ, ভ্রমরের নেই কৃষ্ণ কেশ। আমার সামনে কেশ, ভ্রমরটা না। তো যেটা সামনে আছে, যাকে সামনে রেখে আমি আরেকটা ইনডিরেক্ট জিনিসের সাথে কম্পেয়ার করেছি, সামনের জিনিসটা উপমেয়। আর যার সাথে কম্পেয়ার করলাম যে আমার সামনে নাই, তারে বলে উপমান। তাহলে এখানে প্রত্যক্ষ বস্তুটার সংজ্ঞা চাই, মানে নাম চাইছে, সুতরাং সেটা উপমেয়। সর্বনাশ করে যে বাসবা করে কোন সমাস? মধ্যপদ বহুব্রী উপপদ তৎপুরুষ কর্মধারা। সর্বনাশ করে যে উপপদ তৎপুরুষ, ওই যে করে কৃদন্তপদ, সর্বনাশ এটা হচ্ছে উপপদ বিশেষ্য। বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয় চতুর্থী তৎপুরুষ। বালিকাদের জন্য, এই যে জন্য কথা আসলে মাঝখানে সেটা চতুর্থী তৎপুরুষ হয়। ভ্রাতুষ্পুত্র, ভ্রাতার পুত্র। ভ্রাতা থাকলে ভ্রাতু হয়। তৎপুরুষ সমাসের ষষ্ঠী তৎপুরুষ একটা নিয়মের মধ্যে এটা আছে, ভ্রাতা থাকলে ভ্রাতু হয়। ত্রিভুবন কোন সমাস? ত্রিভুবন হচ্ছে দ্বন্দ্ব অব্যয় বা বহুব্রী দ্বিগু, তিন ভুবনের সমাহার, এটা দ্বিগু সমাস। ত্রিভুবন, বুঝতে পারছো? এই ছিল তোমাদের সাথে সমাস নিয়ে আলোচনা। আমরা পরবর্তী লেকচারে আবার তোমাদের সাথে কথা বলবো। সমাসের লেকচারের হচ্ছে দ্বিতীয় অংশ নিয়ে, 2 পার্ট নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত তোমরা এটাকে আবার দু একবার চাইলে দেখে নিতে পারো। সমাসের পেয়ার লেকচারের একটু বড় হয়েছে, ওইটা সামান্য ছোট হবে এটার থেকে, তবে গুরুত্বপূর্ণ। মন দিয়ে দেখবা, আশা করি উপকার হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আগামী লেকচারের জন্য। আল্লাহ হাফেজ।